কি রাসেল ভাই, আজকে এখন যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়ী ফৌজি টিম যেটা রয়েছে, তো ফৌজি টিমের যে সজীব আছে, সজীব ঘটনাটি পাঠিয়েছে, কারণ ঘটনাটি ওরই বাড়ির পাশের একটি ঘটনা। তো রাসেল ভাই, এই একটা নাপিত ওখানে মানে যারা চুল কাটার পেশায় নিয়োজিত আছে, না হচ্ছে বিপুলের সাথে ঘটে যায় একটা অদ্ভুত শেয়ার করব। তো ঘটনাটি 1986 সালের দিকের ঘটনা। তখন বিপুল মোটামুটি মানে সদ্য চুল কাটার কাজগুলো শিখছিল। তো রাজবাড়িতে যেই কাজীবাধা যে গ্রামটা রয়েছে, এটা আমাদের রাজবাড়ির যে সদর যে থানা এবং পুলিশ লাইনের অত্যন্ত নিকটে। তো ওই পুলিশ লাইন বাজারের কাছে এসে একটা দোকানে সে কাজ শিখতো এবং রাতের বেলা সে বাড়িতে ফিরে যেত। তো রাসেল ভাই, ও যখন বাড়িতে ফিরে যেত, ওর যাওয়ার পথে কিন্তু একটা জায়গা আছে, ওর বাড়িটা মোটামুটি পুলিশ লাইন থেকে 4 কিলোমিটার ভিতরে। যাওয়ার সময় একটা জায়গা আছে, এখানে ঝোপ আছে। তো স্থানীয়ভাবে এখন পর্যন্ত ওই জায়গাটা কানাইয়ের ঝোপ বলে এবং খুবই হন্টেড একটা জায়গা। স্টিল নাও সেখানে অনেক আগে থেকে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। যেমন কথিত আছে ওই কানাইয়ের ঝোপে ওখানে একটা বটগাছ আছে, সেখানে অনেকগুলো মানে জিন সাপের রূপে বসবাস করে। অনেকেই রাতের বেলা যাওয়ার সময় সেখানে বৃদ্ধ মহিলার আকৃতিতে সাদা কাপড় পরা মানে মানুষ সেখানে দেখে, সাপ খেলা করা দেখে। এরকম বহু ঘটনা ওখানে এমনও আছে যে মানে সাপকে পিটিয়ে ভুল করে সাপ মনে করে, অরিজিনাল সাপ মনে করে পিটিয়ে মেরে ফেলেছিল। তার পরিবারের সব কজন সদস্যই সাপের কামড়ে মারা গেছে। এমন বহু ঘটনা ওখানে রয়েছে আর কি। তো ও একদিন কোরবানি ঈদের আগ দিয়ে, ঠিক তখন, কারণ ঈদের আগ দিয়ে মানুষ এমনি সেলুনে যায়, চুল কাটার জন্য বেশি করে যায়। তো যার কারণে সাধারণত অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। তো এরকম বেশ কোরবানির কয়েকদিন আগ দিয়ে রাত 12টা পর্যন্ত ওকে কাজ করতে হতো, তারপরে বাড়িতে যেত। তো একদিন রাত 12টার পরেও যখন বাসার দিকে যাচ্ছিল ওর সাইকেলটা নিয়ে, তখন কানাইয়ের ঝোপের কাছে ঠিক যখন আসে, তখন সে দেখে যে দুটো লাশ রাস্তার ঠিক মাঝ বরাবর শায়িত। তখন ও তো বুঝে ফেলে যে এখানে তো এরকম ঘটনা ঘটে, এইটাও ওই মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আমার সাথেও। সে চিন্তা করে যে চাক, এদিক দিয়ে যাবো না, যেহেতু একটা ভয়ঙ্কর জিনিস সামনে রয়েছে, আমি সাইকেলটা ঘুরিয়ে পিছন দিক দিয়ে চলে যাই, রাস্তার ব্যাক করি। সাইকেলটা যখনই রাস্তার ব্যাক করে, তখন দেখে ওর পিছন দিকেও দুটো লাশ শায়িত। তখন আসলে ও প্রচন্ড ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা রাসেল ভাই, ওর পরিবারের লোকজন সেখানে গিয়ে বিপুলকে উদ্ধার করে। কিন্তু রাসেল ভাইয়ের কাছে কিন্তু কোনো ওই সাইকেলটা ছিল না ওখানে। ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মানে ও যখন জ্ঞান ফেরে, তখন কি হয়েছে বলে যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাসেল ভাই, ওই ঘটনাটা বলার পরপরই ও না আর কাউকে চিনতে পারে না, ওর পরিবারের সদস্য কাউকে চিনতে পারে না এবং খুব দরকার ছাড়া কারোর সাথে কথাও বলেন। সবাই মনে করে হয়তো বা এই ভয়ের ঘটনাটা ঘটেছিল, যার কারণে ও সেন্সলেস হয়ে গেছে, যার কারণে দেখালো কাউকে মানে চিনতে পারছে না, এরকম সবাই মনে করে। এরকম রাসেল ভাই 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ এই বিপুল সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে এসে নিজের বাড়ির দরজার কাছে এসে পড়ে আর চিৎকার করতে থাকে, আর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। বাড়ির লোকজন বের হওয়ার পরে দেখে বিপুল সাইকেল নিয়ে বাড়ির উঠানের সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তাড়াতাড়ি করে মানে পানি টানি দিয়ে জ্ঞানটা ফেরানো হয়। জ্ঞানটা ফেরানোর পর বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তুই তো ঘুমিয়েছিস, তুই আবার সাইকেল নিয়ে কোথায় গেলি? বলে যে ঘুমাইয়াছিলাম কোথায়, আমি তো মাত্র মানে আমার সেলুনের কাজ শেষ করে ফিরছি। সেলুনের কাজ ফিরছি মানে তুই তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তুই ঘুমালি, আর এখন আমাদের সবাইকে চিনতে পারছিস? কিভাবে চিনতে পারছিস? তুই তো কিছুদিন আগেও চিনতে পারতি না। আমি তোমাদেরকে চিনবো কিছুদিন আগে কেন এসব বলতেছ? আমি তো মাত্র ওই কানাইয়ের ঝোপের কাছ থেকে ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে মানে বাসার কাছে এসে পড়ে গেলাম আর সেন্সলেস হয়ে গেলাম। বলে, তুই মাত্র আসলি মানে? তুই তো গত 3 মাস ধরে বাসা থেকে বের হইস না। তখন ও অবাক হয়ে যায় শুনে, 3 মাস ধরে বাসা থেকে বের হই না, আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম। তখন রাসেল ভাই ও জানতে পারে যে 3 মাস ধরে নাকি ও বাসায় এরকম সেন্সলেস হয়ে আছে, কিন্তু ওর বর্ণনা অনুযায়ী ও মাত্র ওই চুল কাটার দোকান থেকে কাজ শেষ করে ফিরেছে। তখন রাসেল ভাই ওর বাসা থেকে বলে যে হ্যাঁ, তোর যুক্তি যদি মেনেও নেই যে তুই 3 মাস ধরে তুই আজকে ফিরেছিস, তুই তো সেই কোরবানির ঈদের কথা বলছিস, কোরবানির ঈদ তারও 3 মাস আগে চলে গেছে। সবার কাছে জিজ্ঞেস করে আসলেই রাসেল ভাই 3 মাস আগে কোরবানির ঈদ চলে গেছে। কিন্তু ও আবার যে সেলুনের দোকানে কাজ করে সেখানে গিয়েও শোনে যে 3 মাস ধরে সে কাজে আসে না। এখন রাসেল ভাই, এই যে 3টা মাস ও কোথায় ছিল? আরো সাইকেলটা রাসেল ভাই যখন পাওয়া যায় 3 মাস কিন্তু সাইকেলের কোনো হদিসও ছিল না, তো সাইকেল নিয়ে কোথা থেকে চলে আসলো? এটা কিন্তু আজও রাসেল ভাই এই সমস্যার কোন এই মানে রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি।
বিপুল এখন রাজবাড়ির কাজীপাথা যে মোড়টা আছে ওখানে এখনো সে সেলুন, তার নিজস্ব সেলুন আছে, ওই এখনো জীবিত আছে। 1986 সালের ঘটনা যদিও সেই সময়ের, কিন্তু স্টিল নাও বিপুল জীবিত, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা নেই। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি গ্রামের শতবর্ষীয় আগের একটি লেজেন্ড। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল মুন্নাফ মিয়া। মুন্নাফ মিয়া পেশায় একজন কৃষক, মানে ছোট কৃষক, দরিদ্র কৃষক, বয়সে যুবক। তিনি তার স্বল্প বিস্তর জমিতে কৃষিকাজ করতেন। এছাড়াও সময় পেলে তার পরিচিত যারা মানুষ আছেন তাদের জমিতে সাহায্য করেও কিছু আয় হতো তার। তো সংসারে শুধু সে আর তার স্ত্রী, তো তাদের কেটে যেত কোনো মতে, ভালোই কাটতো। স্ত্রীর সাথে তার খুব ভালো সম্পর্ক, দুইজনে বেশ ভালো সময় পার করতেন, গল্প গুজব করতেন, সময় কাটাতেন। যেহেতু আর কেউ নাই পরিবারে, তিনি আর তার স্ত্রী, তার বাবা মা গত হয়েছেন, তো তিনি বেশ ভালোই সময় কাটাতেন। তার দিনকাল খুব ভালোই কেটে যাচ্ছিল। সময় করে তিনি মানে কাজের পরে যখন বাসায় আসতেন, এসে স্ত্রী রান্না করতো, পাশে বসে থাকতেন, গল্প করতেন। খুব সহজ কথাবার্তা এবং রসিকতায় তাদের জীবন কেটে যেত। এমনকি আবহাওয়ার যে পরিবর্তন হতো সেটাও তারা খুব এনজয় করতেন। দেখা যেত যখন খুব গরম পড়েছে, সেই গরমে তারা বাইরে বেরিয়ে আসতেন, হাঁটতেন উঠোন দিয়ে, রাস্তা পর্যন্ত চলে যেতেন, ফসলের মাঠে বসে গল্প করতেন। যাই হোক, খুব সুন্দর সম্পর্ক ছিল তাদের। গরমের পর বর্ষাও এনজয় করতেন। মানে যত রকমের মানে আবহাওয়ার পরিবর্তন হতো সেটাও তাদের মাঝে ইম্প্যাক্ট ফেলে যেত। তো এত সুন্দরভাবে সময় কাটছিল মুন্নাফ মিয়ার। তো হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে যান এবং তিনি দেখেন অসুস্থতা দিনে দিনে বাড়ছে। তিনি খেয়াল করলেন যে তার স্ত্রী দুর্বল হয়ে পড়ছে, এবং দুর্বল হতে হতে এমন হলো যে একটা সময় তিনি উঠে খুব একটা হাঁটা চলাও করতে পারতেন না। মুন্নাফ মিয়া চিকিৎসা শুরু করেছিলেন তার স্ত্রীর। সেখানকার যে কবিরাজ আছে তাকে এনে দেখিয়ে, তো কবিরাজ তার স্ত্রীকে ওষুধ দিত, কিন্তু দিনে দিনে যখন নাকি তার অবস্থা আরো খারাপ হলো বা ডিটোরিয়েট করলো, যে তিনি আর উঠতে পারেন না, বিছানা থেকে উঠে হাঁটতে পারেন না, এরকম একটা অবস্থায় চলে গেছে, কবিরাজ বলল যে আপনার স্ত্রীর বড় ব্যারাম হয়েছে, এটা আসলে এখানে সম্ভব না, আপনি শহরে নিয়ে যান, শহরে নিয়ে আপনার স্ত্রীকে দেখান। তো মুন্নাফ মিয়ার কাছে তখন এত টাকা কই, আজ থেকে 100 বছর আগের। তো তিনি চেষ্টা করলেন, তাদের গ্রামের কাছাকাছি 2 গ্রাম পরে সেখানে একজন ডাক্তার বসতেন। তো তিনি তার স্ত্রীকে খুব কষ্টে সৃষ্টে মানুষ জোগাড় করে সেই স্ট্রেচারের মতো বানিয়ে সেই সময়কার যে পালকির মতো তুলে নিয়ে গেলেন সেখানে। তো ডাক্তারবাবু দেখলেন, দেখে ডাক্তারবাবু আসলে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি দেখে তার মতো চিন্তাভাবনা করে ওষুধ দিলেন, বললেন যে রোগ আরো অনেক সিরিয়াস, আপনার স্ত্রীকে আসলে নিয়ে যাওয়া উচিত শহরে, আপনি শহরে নিয়ে যান। তো সে সময় শহর বলতে তারা বুঝতো কলকাতা, মূলত বলতো যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে চিকিৎসা দেন। তো মুন্নাফ মিয়ার এত টাকা পয়সা নাই, এখানে যে আসছেন তাই তার কাছে অনেকই। তো তিনি ওখান থেকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, এখন যা আমার চিকিৎসা আছে দেন। তো চিকিৎসা দিয়ে দেয়, সেই ডাক্তারবাবু যিনি ছিলেন সেখানে চিকিৎসা দেন। তো সেগুলো নিয়ে মুন্নাফ মিয়া আসেন, এতেই তার অনেক টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা কড়ি অনেক, যেহেতু মানুষ ভাড়া করতে হয়েছে সে নিয়ে যায়। তো স্ত্রী তাকে বলে যে আপনি বাদ দেন, আপনি আমাকে এই কবিরাজের ওষুধই দেন, আপনার আর দরকার নাই, কোত্থেকে কি করবেন। তো মুন্নাফ মিয়া মন খারাপ করে বসে থাকে। তো চিন্তা করে যে না, আমার আসলে কিছু তো করতেই হবে। তো সে মানুষের সাথে কথা বলতে থাকে, তার যতটুকু জমি জমা ছিল সেগুলো বিক্রি করবে, এরকম চিন্তা ভাবনা সে মাথায় আনতে থাকে। তো কথাবার্তা বলে অনেকের সাথে, দেখা যাচ্ছে যে তাকে চালাকি করে সেখানকার যে মূল ব্যক্তি, মানে ওই এলাকার যে মানে জোরদার, যার কাছে টাকা পয়সা আছে, সে চেষ্টা করে যে তার থেকে খুব অল্প দামে জমিগুলো নিয়ে নিতে। তো মুন্নাফ মিয়া এতে করে রাজি হয় না। তার মনে হয় যে এই যতটুকু জমি সে পাইছে বাপদাদার বিটায়, এতটুকু যদি সেইভাবে শেষ করে দেয় তাহলে সে আর কিভাবে বাঁচবে পরে, আর তার তো থাকারও জায়গা থাকবে না, কারণ তার যে জমির সাথেই তার বসত ভিটা। এগুলো চিন্তা করে সে মন খারাপ করে সে বসে থাকে, খুব মন খারাপ তার। তো মন খারাপ করে সে বসে আছে, বাসার ভিতরে তার স্ত্রী কাতরাচ্ছে, মানে সে শরীরে ব্যথায় কাতরাইতো। তো মুন্নাফ মিয়া বাসার যে দরজার পাশে হেলান দিয়ে শুয়ে চিন্তা করতেছে যে কি হবে, আকাশের দিকে তাকায় আছে, আকাশে মেঘ ভেসে যাচ্ছে,
হঠাৎ করে তার ঝিমুনি চলে আসে, এভাবেই সে ঝিমুনিতে চলে যায়। তো সে ঝিমুনির মধ্যে সে দেখতেছে তাকে কেউ একজন বলতেছে যে এখানে যে পুরনো জমিদার বাবুর বাড়ি আছে ছেড়ে গেছে, ওই বাড়িতে যে খোঁড়, ওই বাড়িতে খুঁড়লে পরে তুই ওইখানে গুপ্তধন পাবি, গুপ্তধন আছে ওইখানে। তো এটা মনে হলো তাকে কেউ কানের কাছে এসে বললো এরকম। তো মুন্নাফ মিয়া হঠাৎ করে তার সেই ঝিমুনি ভেঙে যায়, ভেঙে গিয়ে দেখতেছে রাত, বেশ রাত, ঝিঝি পোকা ডাকতেছে, ঝিঝি তার স্ত্রীর গোঙানির শব্দ আসতেছে, সে অসুস্থ, সে ব্যথায় কাতরাতো। তো মুন্নাফ মিয়ার মাথার মধ্যে কেন জানি ওই কথাটা চলতে থাকে যে জমিদার বাবুর যে বাড়ি আছে ওখানে যে খোঁড়, ওখানে গুপ্তধন আছে। তো তার তখন মনে পড়ে যে তাদের এখানে যে জমিদার বাড়ি আছে, মানে জমিদার বাবুর বাড়ি আছে, জমিদার বাবু এই বাড়িটা কেন জানি ছেড়ে গেছে। তা আজ থেকে তখন অলরেডি প্রায় 20-30 বছর হয়ে গেছে, জমিদার সাহেব ওখান থেকে চলে গেছে। এখন ওই জমিদার বাবুর নামে অনেক কথা ছিল, তিনি নাকি অন্যরকম মানুষ ছিলেন, বেশ অত্যাচারী মানুষ, এবং তার পরিবারে কিছু ইনসিডেন্ট ঘটছিল, সেখানকার রানীকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, এই নিয়ে অনেক কিছুই ছিল। তখন তো আসলে ব্রিটিশ সরকারের সময়, তো এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, তো মানে বিভিন্ন রকমের আইনানুগ ঝামেলাও হয়েছিল। তো এই কারণে জমিদার বাবু বাড়িটাকে ছেড়ে চলে যায়, কিন্তু বাড়িটা এখনো পড়ে আছে। তো ওই বাড়িতে গুপ্তধন লুকানো আছে এরকম কথা তাকে কে বললো মাথার মধ্যে এসে, এটা হঠাৎ করে মুন্নাফ মিয়ার মনে হয়, মনে কে বলে গেল তাকে। ওই বাড়িটা নিয়ে অনেক কথা প্রচলিত, মানুষ ভয় ওখানে যায়ও না, ভয় পায় নাকি মানুষ গেলে, কারণ বাড়িটা একেবারে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, এবং ওইখানে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই তার দুই পাশে যে গাছগাছালি হয়েছে সেগুলো এত ঘনভাবে হয়েছে যে মানে একদম ছেয়ে ফেলছে চারিপাশ, আর পাশের ঘাসও নাকি ছেয়ে গেছে, যেহেতু ওখানে যায় না, প্রায় 20-25 বছর মানুষজন ওখানে চলাফেরা নাই। আর ওই বাড়িটা তো ওখানে বিশাল পুরনো বাড়ি, বিশাল করে করা, সুন্দর ডিজাইনে করা, এবং তার পাশে ওই বাড়ির পেছনের অংশটা কিন্তু বিশাল একটা খোলা প্রান্তর, মানে এক সময় ওখানে অনেক দূর পর্যন্ত খোলা জায়গা ছিল, তারপর জমিদার বাড়ির পুকুর ছিল, এরপর ফসলি জমি ছিল, যেখানে জমিদারের নিজস্ব অনেক খোলা জমি ছিল ওই পাশে, এবং সেই বিশাল প্রান্তর পার হয়ে দূরে নদী। তো ওই জায়গাতে প্রথম প্রথম জমিদাররা যখন চলে গেছে এখান থেকে, জমিদার বাড়ির লোকজন যখন চলে গেছে, তখন কিন্তু ওই জায়গায় প্রথম প্রথম গ্রামের মানুষ ঘুরতে ঘুরতে যেত, বিশেষ করে ইয়াং মানুষজন যেত ওইখানে, যে ওখানে বসতো টসতো। তো ওখানে নাকি মানুষ মানে উল্টাপাল্টা শব্দ শুনতো, উল্টাপাল্টা জিনিস দেখতো, এবং সন্ধ্যা হয়ে আসলে ভীতিকর একটা অবস্থা তৈরি হয়ে যেত ওই জায়গায়। তো এই কারণে আস্তে আস্তে মানুষ যাওয়া ছেড়ে দেয়, হ্যাঁ, মানুষজনে ভয় পায়, ভয় পাওয়ার পর থেকে মানুষ আর ওখানে যায় না। অনেকেই নাকি সেখানকার যে জমিদারের মৃত স্ত্রী, যে রানী সাহেব তাকে বলতো, তাকে মানুষ দেখতো যে উপরে হাঁটা চলা করতেছে, এবং এইটা দেখার পরে মানুষ ভয় পেত, কারণ সে তো হারায় গেছে, তাকে নিয়ে তো অনেক কথা প্রচলিত, খুঁজেই পায়নি তাকে আর ওখানে। যাই হোক, তো মিস্টেরিয়াস ব্যাপার, ভয়ের ব্যাপারের জন্য কেউ যায় না। তো এই মুন্নাফ মিয়াকে কে কানের মধ্যে বললো যে ওইখানে গুপ্তধন আছে, তার কানের মধ্যে বাজতেছে, অবাক লাগলো। এখন গভীর রাত, মুন্নাফ মিয়া ওখানে বসে আছে, এবং এখন তার স্ত্রীর যে কাতরানির শব্দ খুব একটা আসতেছে না, যে সে যে গোঙাচ্ছিল ওরকম শব্দ খুব একটা আসতেছে না, মানে ক্ষীণ হয়ে গেছে, কিন্তু তার মাথার মধ্যে বাজতেছে, ঝিঝি পোকার শব্দটা খুব স্ট্রং, আর বাজতেছে যে ওইখানে গুপ্তধন আছে। মুন্নাফ মিয়া আসলে তখন দিশেহারা হয়ে গেছে, তার টাকা পয়সা দরকার, তার স্ত্রী চিকিৎসা করা দরকার। তো সে হঠাৎ করে চিন্তা করে যে আমি ওখানে যাই, এখন গভীর রাত, আমাকে কেউ দেখবেও না, কেউ জিজ্ঞেসও করবে না, আর আশেপাশে কোনো মানুষও নাই, আমি আমার মতো যাব, এবং আমি ওখানে যে খোঁড়াখুড়ি করব, দেখবো আসলে কি এরকম কিছু আছে নাকি, থাকতেও তো পারে, জমিদার তো রেখেও যেতে পারে কিছু, আর এমন তো না যে অনেক বছর হয়ে গেছে, এই তো বেশ কিছু বছর হয়েছে, দেখি না কিছু পাই কিনা। এই চিন্তা করে মুন্নাফ মিয়া করে কি, তার ঘরের মধ্যে যায়, মানে তার যেই রুমে সে থাকতো তার পাশের রুমে গিয়ে সে তার জিনিসপত্র খোঁজা শুরু করে। তো খুঁজতে খুঁজতে সেখানে সে কোদাল পায়, তার ঝুড়ি পায়, এবং সে একটা কুপি পায়, তাদের কুপি আছে ঘরে, কুপি জ্বলতো, তেলের কুপি, সেই তেলের কুপি নেয়, এগুলো নিয়ে সে আস্তে ধীরে বের হয়ে আসে। বেরোনোর সময় তার স্ত্রীর রুমে একটু উকি দেয়, দেখে তার স্ত্রী ঘুমাচ্ছে এবং কাতরাচ্ছে, ঘুমের মধ্যে তার ক্ষীণ হয়ে গেছে শব্দ অনেক, শ্বাস প্রশ্বাসে মনে হচ্ছে সমস্যা হচ্ছে। তো এই জিনিসটা মুন্নাফ মিয়ার সহ্য হলো না, অনেক কষ্ট পেল সে তাড়াতাড়ি, তার মনে হলো একটা ইন্সপিরেশন দেখা দিল যে এই যাওয়ার জন্য ব্যাপারটা। তো সে আস্তে করে তার এই ঝুড়ি, কোদাল এবং কুপি নিয়ে বের হয়ে যায়, এবং সে একটা দেশলাই নেয় যাতে ধরাইতে পারে সেই কুপিটাকে ধরাইতে পারে, এর জন্য হেঁটে যাচ্ছে, বের হয়ে আসছে।
তখন এমন একটা সময় যে কেবল গ্রীষ্ম শেষ হয়ে গেছে, এখন মানে বর্ষা শুরু হবে, বাতাসে একটা সুন্দর একটা ভেজা ভেজা ঘ্রাণ, এগুলা সে খুব এনজয় করতো। এবং এই ওয়েদারের যে চেঞ্জ গুলা তার স্ত্রীর সাথে সুন্দর সুন্দর স্মৃতি তার মনে করায় দেয়। তার কাছে খুব অন্যরকম লাগতে থাকে, মানে মনের মধ্যে একটা মানে হাহাকার করতে থাকে যে হায় রে আমার দিনগুলা ওনা হারায় গেল, আমি মানে কি হবে আমার। তো এগুলো চিন্তা করতে করতে সে যাচ্ছে, যেহেতু টাকা পয়সা নাই মানে তার কাছে, কি করবে এগুলো নিয়ে চিন্তা করতেছে, মানে ভয়ের কোনো চিন্তা তার মাথায় আসতেছে না। হাঁটতে হাঁটতে গ্রামের সেই জংলা জায়গায় চলে আসলো যেখানে নাকি জমিদার বাড়ির রাস্তা, মানে এই অংশটা মানুষ পথ মারায় না। হ্যাঁ, এই অংশ দিয়ে গেলে কিন্তু ওই যে জংলা জায়গা, গাছপালা, ঘাস এগুলোর মধ্যে উঠে যায় সেই পথ যে থাকে জমিদার বাড়ির ওখানে। এবং জমিদার বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু জমিদার বাড়ির পেছনে প্রান্তর, মানে অ্যাকচুয়ালি এই রাস্তাটা অব্যবহৃত একেবারে। যাই হোক, এখানে যে সে ঢুকে গেছে, অন্ধকার আরো গ্রাস করে নিছে। আকাশে যে মেঘ ছিল, ভেজা ভেজা বাতাস ছিল, সেটা মনে হয় ভেজার পরিমাণ বেড়ে গেল। সে গুড়গুড় শব্দ শুনতেছে, তাকায় দেখতেছে যে তার মাথার উপর হঠাৎ করে সে খেয়াল করছে যে গাছের ছাউনিগুলা, দুই পাশের গাছ ডালপালা মিলে একদম ছাউনি চুরি করছে। অন্ধকার, মানে খুব স্ট্রংলি শব্দ আসতেছে ঝিঝি পোকার, এবং দূরে মাঝে মাঝে একটা দুইটা জোনাকি দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে, খুব বেশি না, কারণ এই যে এই সময়টা খুব বেশি জোনাকি থাকে না, এগুলা মানে বাতাসে এবং বৃষ্টিতে হয়ে যায়, একটা দুইটা জোনাকি উড়ে যাচ্ছে। তো সে অন্ধকারে চিন্তা করলো যে আমার তো পথ ঠাউর করতে সমস্যা হয়ে যাবে, কারণ গাছের ফাঁক ফোকর দিয়ে যতটুকু আকাশের আলো পড়তেছে ততটুকু যথেষ্ট না। এবং তখন মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করলো যে আমি কোথায় যাচ্ছি। তারপর চিন্তা করলো যে চেষ্টা তো করতেই হবে, যদি পেয়ে যাই, যদি এরকম কিছু পাই আমার সমস্যা যদি সমাধান হয়। তো তারপরও সে একটা পাশে, রাস্তার একটা পাশে বসে তার ঝুড়ি থেকে সেই কুপিটা নিয়ে সে দেশলাইতে আগুন জ্বালায় নিল। তো আগুন জ্বালানোর পর হালকা একটা আলো তৈরি হয়েছে চারিপাশে, লালচে আলো, এটা চারিপাশে গোল হয়ে পড়তেছে। তো সে ঝুড়ি এবং কোদালটাকে হাতে নিছে বা হাতে, আর ডান হাতে কুপিটাকে বাড়ায় ধরে চলতেছে সামনে। হাঁটতে 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 এক সময় চলে আসলো, দুই পাশে ঘাস অনেক বড় হয়ে গেছে। সামনে এসে দেখলো যে খোলা জায়গা, বোঝা যাচ্ছে সামনে আকাশের আলোটা বেশ মানে হয়ে পড়ছে, ছড়ায় পড়ছে চারিপাশে। তো সামনে যেয়ে তখন সে ওই জায়গায় দাঁড়ায়, খোলা জায়গাটায়, এমনি একবারে কোমর সমান ঘাসের মধ্যে দিয়ে তাকায়, দেখে যে সামনে বিস্তীর্ণ একটা উঠোন। সে উঠোনটা পাতায়, মানে যে গাছের পাতা পড়ে ছড়ে আছে চারিপাশে, আর দূরে দেখা যাচ্ছে সেই বাড়ি। যদিও খুব বেশি হয় নাই, 20-25 বছর হয়তো হবে এই বাড়িটা এইভাবে অ্যাবান্ডন আছে। তো এর মাঝেই কত পুরনো মনে হচ্ছে শ্যাওলা জমে গেছে গায়ে। আর এই সময় আকাশ গুড়গুড় করে উঠলো, সে বুঝলো যে বৃষ্টি আসন্ন, বেশ জোরে মেঘ ডাকলো দ্রুম গুড়ুম করে। তো মনের মধ্যে একটু টেনশন হলো মোন্নাফ মিয়ার, যে ওয়াইফকে বাসায় একা রেখে আসছে, কেউ নাই তার বাসায়, সে দরজাটাকে জাস্ট টেনে দিছে বাইরের থেকে। তো একটু ভয়ই লাগলো, কারণ গ্রামে কত শিয়াল থাকে, দিক চলাফেরা করে। ফলে চিন্তা করলো না, বাসায় মনে হয় ঢুকবে না, বাসায় শিয়াল কুকুর ঢোকার কথা না, আর আমি দেখি কতক্ষণ লাগে। তো মানে আর কি, একা মানুষের যা হয় আসলে, তার তো কেউ নাই, কি করবে সে। তো সে আর কি কোনো কিছু চিন্তা না করে সামনের দিকে পা বাড়ালো। সেই ওই যে ঘাসে ছাওয়া, কোমর পর্যন্ত ঘাসে ছাওয়া জায়গার থেকে নেমে গেল নিচের দিকে। নিচে নেমে হেঁটে যাচ্ছে একটা মানে এরকম আঙিনা, এবং সে খেয়াল করলো যে এই আঙিনার অংশটা জমিদার বাবু বেশ সমান করে রাখছিল, কারণ যেখানে পা ফেলতেছে উঁচু নিচু নাই খুব একটা। মাঝখানে দেখলো যে একটা পেভিং করা পথ, পেভিং মানে কি ওই জায়গাটা মানে বাধাই করে ফেলছে, মানে রাস্তা আর কি, এবং সেটা সোজা চলে গেছে ওদিকে। যদিও রাস্তার জায়গায় জায়গায় ঘাস জমে গেছে, কিছু জায়গায় কেমন শ্যাওলার মতো হয়ে গেছে, কিন্তু রাস্তা সোজা। তো সে হাঁটতে হাঁটতে সে রাস্তায় উঠলো। এই সময় সে দেখতেছে মানে মোটামুটি বাতাস বাড়তেছে চারিপাশে, গাছপালাগুলো বেশ নড়তেছে এবং আকাশে গুড়গুড় শব্দ বাড়তেছে। বুঝতেছে যে যে কোনো সময় হঠাৎ বৃষ্টি শুরু হবে, এবং গাছপালাগুলো বেশ নড়তেছে। আশেপাশে উঁচু গাছগুলো এরকম পাতা ডানে বামে হচ্ছে, আকাশের রং চেঞ্জ হয়ে গেছে। গুড়গুড় করে জমিদার বাড়ির যে বাড়ির পেছন দিকে দেখা যাচ্ছে মেঘ, যা খোলা প্রান্ত, ওইখানে দেখা যাচ্ছে আকাশের মধ্যে বিজলি রাখি বিকি। এই অবস্থায় হাঁটতে হাঁটতে মোন্নাফ মিয়া চলে এলো সামনে। এখন চিন্তা করতেছে যে আমি এখানে আসলাম, কোথায় খুঁড়বো, আমি খোঁড়ার জায়গা কোথায়। তো সে মনে মনে চিন্তা করতেছে যে জমিদার বাবু তো নিশ্চয়ই তার গুপ্তধন লুকাইলে এত বোকা না বাসার সামনের আঙিনায় লুকাবে। এটা হইতে পারে বাসার পিছনে, বাসার পিছনে ছাড়া তো আসলে হওয়ার কথা না। বাসার পিছনে হতে পারে, আর হইতে পারে তার বাড়ির ভিতরে কোথাও যদি হয়। তো সে অনেক কিছু চিন্তা করে হাঁটা দিল বাসার পিছন দিকে। ফার্স্টে চিন্তা করলো বাসার পিছনেই যাবে,
তো হাঁটতে হাঁটতে বাসার পিছনে চলে আসলো সে। বাসার পিছনে সে দেখতেছে বাড়ির পেছন দিকটা বেশ জংলা, গাছপালা বিভিন্ন জিনিস ছেয়ে গেছে। এই 20-25 বছর কেউ মেনটেন করেনি এগুলা। বাসার পেছন দিকে জানালার দিকে গাছপালার ডালপালা ছড়াই গেছে, ঘাস এত উঁচু হয়ে গেছে। তো মুন্নাফ মিয়া চিন্তা করলো যে এইখানে একেবারেই অসম্ভব, এখানে আমি ঘোরাঘুরি করার সম্ভাবনাই নাই, সাপ খোপ তো থাকবে অবশ্যই, তো খামাখা আরো বিপদ হবে। আমি দেখি ভেতরের দিকে যাই, দেখি কি অবস্থা, বোকার মতো হইলে তো হবে না। তো সে আস্তে আস্তে চলে আসলো সামনের দিকে, বাসার সামনের দিকে যখন আসছে তখন দেখলো টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো, মানে বেশ বড় বড় ফোঁটা, বুঝতে পারছে তার গায়ে 2টা ফোঁটা পড়লো। এবং সে তাড়াতাড়ি মানে খুব দ্রুত হেঁটে ওই যে বাসার বারান্দার মধ্যে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হলো। একেবারে সে কি বর্ষণ, প্রচন্ড বৃষ্টি, এবং আকাশে মানে মুহু বজ্রপাত চমকাচ্ছে এবং বৃষ্টি শুরু হলো। তো চিন্তা করলো যে আমি কই আটকায় গেলাম, কঠিন একটা অবস্থা। তো এই চিন্তা করে মুন্নাফ মিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখতেছে যে আগে দেখি বাড়িটার কি অবস্থা। আর এর মাঝে আমি একটু চিন্তা করি যে কোথায় কি থাকতে পারে, যদিও আমার এইভাবে আসাটা ঠিক হয়নি। সে বেশ কষ্ট হইতেছে, এত দূর হেঁটে আসছে। তো হাঁটতে হাঁটতে সে ডানে চলে গেল, বাসার একেবারে ডান মাথায় মানে ডান দিকের দিকে। দেখতে প্রত্যেকটা কামরার মধ্যে তালা ঝোলানো, এবং বেশ বড় তালা, সেগুলো বেশ কায়দা করে লাগানো তালা, এগুলো অর্ডার দিয়ে বানানো তালা সে দেখতেছে। তো দেখতে দেখতে সে একেবারে কর্নারের রুমে চলে আসলো, ডান দিকেরই কর্নারের রুমে একদম। সেই জায়গাটা দেখলো যে দরজার মধ্যে তালা নাই, জাস্ট একটা এরকম কাঠ দিয়ে আটকানো। তো চিন্তা করলো এটার মধ্যে কি আছে দেখি, যেহেতু অন্যগুলো তো ভাঙা সম্ভব না, এটা দেখি। তো সে কুপিটা রেখে আস্তে করে ওই কাঠটা উঠানোর চেষ্টা করলো, বেশ শক্ত। তো প্রচন্ড জোরে সে নিচে থাবা দিল, নিচ থেকে জোরে জোরে থাবা দিল। কয়েকবার থাবা দেওয়ার পর ঠাটাস করে কাঠটা এক পাশের ইসের থেকে ছুটে গেল, মানে 2টা এরকম কড়ির মধ্যে লাগানো, তো একটা কড়ির থেকে কাঠটা খুলে আসলো, হট করে খুলে আসলো। খুলে আসার সাথে সাথে খুব দমকা একটা বাতাস আসলো, এবং এই বাতাসে তার পাশে যে কুপি রাখা ছিল, কুপিটা তপ করে নিভে গেল। পুরা অন্ধকার, মানে বারান্দাটার মধ্যে শুধু আকাশের আলো যতটুকু আসতেছে ততটুকু ছাড়া বাকিটা পুরাই অন্ধকার। তো একটু থমকে গেল মুন্নাফ মিয়া, চিন্তা করলো যে কুপিটা হঠাৎ নেমে গেল, তো দরজাটা কি কুপি ছাড়াই খুলবো। এই চিন্তা করতে করতে সে দরজার ওই কাঠটাকে সরে রাখলো, বেশ ভারী একটা কাঠ। তো দরজাটার কাঠটা সরানোর পরে বুঝলো দরজাটা একটু বাইরের দিকে খুলে আসছে, মেলে আসছে, ভালো বাতাস, বারান্দার মধ্যে ভালোই বাতাস খেলা করতেছে। তো সে হাত বাড়ায় আন্দাজে বুঝলো কুপিটা কোথায় আছে, নিল কুপিটাকে নিয়ে আস্তে করে দরজাটাকে মেলে ধরলো, বাইরের দিকে মেলে যায়। মেলার পর একটা সোদা গন্ধ, কেমন জানি ঘরের মধ্যে থেকে একটা সোদা বদ্ধ গন্ধ বেরোলো দিকে, এবং এই যে বাতাস খেলা করতেছে, বাতাস রুমের মধ্যে ঢুকলো। একটা শব্দ হচ্ছে, হু করে হুইজেলিং শব্দ হচ্ছে, বাতাসের হুইসেলের শব্দ হচ্ছে। শব্দটা সে পাচ্ছে, পুরো এই পাশ থেকে ঢুকে বাসতে বেরো যাচ্ছে, এর মাঝে মেঘের শব্দ, বৃষ্টির শব্দ। তো মুন্নাফ মিয়া আস্তে করে সেই হাড়িকে তার যে কুপিটা একপাশে রেখে সে তার দেশলাই বের করে কুপিটা আবার জ্বালালো। কুপি জ্বালানোর পর ঘরের মধ্যে আলোকিত হলো। তো সে মোটামুটি একটা কোণ বের করে যে জায়গায় বুঝলো যে এই জায়গায় বাতাসের মানে বাড়ি খাবেন, ওই জায়গায় রাখলো। কুপির আলোতে দেখা যাচ্ছে পুরনো একটা ঘর, আসবাবপত্র তেমন নাই, পুরনো একটা চেয়ার আছে, মাকড়সার জাল পড়ে গেছে, চারপাশে একটা টেবিল, এবং একপাশে একটা আলনার মতো, এবং সেটা খুব সুন্দর করে বানানো আলনা। তো চিন্তা করলো মুন্নাফ মিয়া এগুলো কেউ নেয় নাই কেন, এখান থেকে এরকম খোলা রেখে গেছে একটা কাঠ দিয়ে, শুধু আর কিছু নেয় নাই। চিন্তা করতে করতে সে হেঁটে চলে আসলো একেবারে ঘরের কর্নার পর্যন্ত। এখানে কিন্তু কুপির আলো খুব পোষাচ্ছে না, মানে খুব সামান্য, মানে যেহেতু একটা আলোর সোর্স আছে সেখান থেকে সামান্য যতটুকু আলো আসে এতটুকু। আর সে তার ঝুড়ি কোদাল এগুলো কিন্তু রেখে দিছে দরজার কাছে। তো সে আস্তে আস্তে হেঁটে একদম সামনে এসে দেখলো একটা লোহার ট্রাঙ্কের মতো, সিন্দুকের মতো রাখা। লোহা মানে কি, ওগুলো টিন, মোটা টিনের সিন্দুক আর কি, খুব বেশি দামি কিছু না, একটা সিন্দুকের মতো রাখা। চিন্তা করলো এটার মধ্যে কি আছে, কিন্তু সে এটাকে দেখবে, দেখার মতো আলো তো যথেষ্ট নাই। সে তাড়াতাড়ি চলে গেল একদম ঘরের কর্নারে যে কুপিটা নিল, কুপিটা নিয়ে তাড়াতাড়ি আসলো। এসে দেখলো যে ওই যে সিন্দুকের উপরে একটা তালা মারা আছে ছোট। চিন্তা করলো যে এটা ভাঙতে হবে, এটা না ভেঙে তো উপায় নেই। তো সে গিয়ে নিয়ে আসলো তার শাবল এনে ওই কুপিটাকে রাখলো পাশে রেখে, সে শাবল দিয়ে চেষ্টা করতেছে তালাটা ভাঙার। অনেক কষ্ট করতেছে, ভাঙতেছে না, অনেকভাবে চেষ্টা করতে, জোরে একটা চার দিল। তখন সে ওই যে ট্রাঙ্কের মতো সেটা যে লাগানো ছিল রিপিটের মতো ওইটা ঠাস করে ভেঙে খুলে গেল। খোলার পর সে তুললো উপরে, তোলার পর দেখছে একটা সোদা গন্ধ আসলো, ভেতরে কাপড়, অনেক কাপড় রাখা, শাড়ি রাখা সাজানো, অনেকগুলো শাড়ি, এবং শাড়িগুলো সে হাত দিয়ে ধরলো, মানে এই এত বছরে এগুলো জীর্ণ হয়ে গেছে। অনেকগুলো কাপড় দেখলো যে প্রায় মানে নরম হয়ে গেছে, কিন্তু সুন্দর,
খুব সুন্দর সুন্দর শাড়ি। সে কয়েকটা সরায় এরকম পাশে রাখলো, রেখে নিচ থেকে দেখলো নিচে কতগুলো আছে খুব ভালো মতন করে রাখা। তো সে চিন্তা করলো যে শাড়ি আমি নিয়ে যাব, এগুলো এখানে থাকবে কেন, পরে আছে, কোনো মানে আছে? এই চিন্তা করে যে তিনি ওই শাড়িগুলোকে কিন্তু উঠাইলো, যেগুলো একটু ভালো আছে পরার মতো, চিন্তা করলো যে আমার স্ত্রীর জন্য নিব। চিন্তা করে সে পাশে রাখলো বের করে, মানে যেগুলো একটু ভালো, উপরের গুলা কিন্তু নরম নরম হয়ে গেছে, ভেতর থেকে কতগুলো বের করলো, ঝাড়া দিল, ধুলা পড়লো অনেক। যাই হোক, সিন্দুকটাকে সে আবার নামায় দিল, নামায় দিয়ে যখন নাকি সে এরকম এটাকে দেখতেছে, তো কি মনে করে জানি সিন্দুকটাকে একটা ঠেলা দিছে সে। ঠেলা দেওয়াতে এটা মনে হলো ঘড় ঘড় করে সরে গেল, মানে ওই যে সিন্দুকটা মানে সরে গেল, মানে এই যেখানে ছিল সেখান থেকে সরে পিছন দিকে চলে গেল। তো একটু ভয় পেয়ে গেছে মুন্নাফ মিয়ার, বুকটা কেঁপে উঠছে, কিরে সিন্দুক সরে গেল মানে? দেখলো সিন্দুকটা সরে যাওয়ার পরেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, এবং সেই নিচের অন্ধকার ভুরভুট্টি এবং কেমন জানি একটা মানে স্মেল সেখান থেকে আসতেছে। তো বেশ ভয় লাগছে মুন্নাফ মিয়ার কাছে। সে হাড়ি ওই যে কুপিটারে নিয়ে আস্তে করে নিচের দিকে উকি দিল, দিয়ে দেয় কিছু না, সিঁড়ি নেমে গেছে একটা একটা করে। সে অবাক হলো যে এই সিন্দুকটা আমি উপরে, মানে টিনের একটা ট্রাঙ্কের মতো বড়, সোজা কথা বড় একটা ট্রাঙ্ক, ওই যে খেলাধুলার জিনিস রাখে মানুষের সেরকম বেশ বড় সাইজের। তো চিন্তা করলো যে এটাকে ঠেলা দিলাম, সরে গেল খুব সুন্দর। তখন তার মাথায় আসলো হয়তো এমন কোনো একটা জায়গায় আমি ঠেলাটা দিছি, যেই জায়গাটা ঠেলা দিলেই সরে, মানে দৈবক্রমে ঠেলাটা ওখানে পড়ছে। যাই হোক, সে আবার ভয় পাইতেছে যে সে সিঁড়ি দিয়ে নামবে আবার লেগে না যায়। এর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে, খুব তুমুল বর্ষণ হচ্ছে। তো সে চিন্তা করে যে এখানে না নামলে আসলে সে আমার কোনো লাভ হইল না। যাই হোক, সে আস্তে করে আল্লাহর নাম নিয়ে নিচে নামা শুরু করে, বিসমিল্লাহ বলে সে পা রাখে, রেখে আস্তে আস্তে নিচে নামে, কুপিটা সামনে ধরে। তো কুপির আলোতে নিচে আলোকিত হচ্ছে, আর সে দেখতেছে যে অন্ধকারটা মনে হয় কেটে তার আলোটা ঢুকতেছে, গোল একটা এরকম বলের মতো আলো তার হাতে। সেটাতে দেখতেছে সে একটা ঘরে ঢুকছে, ঘরটার চারপাশ ওরকম মানে পাথর, ওই সময় পাথর আনতো, পাথর দিয়ে রুমের মতো করা ঘরের ভিতরে, এবং ঘরের মধ্যে কয়েকটা এরকম বড় বড় ট্রাঙ্কের মতো রাখা, উঁচু বড় বড় ট্রাঙ্ক। অনেকটা দেখে মনে হয় যে মানুষকে যে ভরে রাখে, সে দেখছে যে ওই যে খ্রিস্টানরা ওখানে কবর দিত, যে এরকম কফিনের মধ্যে ভরে, সেরকম কফিন। সে ডানে একটা, বামে একটা, তার সামনে একটা দেখলো। তো গা একদম তার মানে শিরশির করে উঠলো। সে ভাবলো যে এটা কোথায় ঢুকছি, মানে কফিন রাখা, 3টা কফিন আছে এখানে। তো তার গা শিরশির করতেছে। সে হাঁটতে হাঁটতে একেবারে বাঁ দিকের কফিনটার কাছে গেল, গিয়ে সে খুব মানে কিউরিয়াসিটির থেকে, আর মুন্নাফ মিয়া কিন্তু অনেক সাহসী ছিল, সে কাজ করতো, একলা বাড়িতে থাকতো এরকম, খুব কিউরিয়াসিটির থেকে সে কফিনের ঢাকনাটা সরালো, এখানে ঢাকনা সরালো ঠেলা দিয়ে, বেশ ভারী ঢাকনা সরে গেল। সরে যাওয়ার পর সে ভেতরে দেখতেছে যে একটা কঙ্কাল আছে, এবং কঙ্কালটার গায়ে কাপড় জড়ানো, মানে কাপড় পরানো, এবং সে কাপড় মনে হচ্ছে খুব মানে দামি কাপড়, মানে বিদেশি কায়দার স্যুটের মতো কাপড়, এবং খুব সুন্দর সে দেখতেছে। তো কি মনে করে সে ধরলো না, কারণ এই কাপড় তার কোনো প্রয়োজন নাই, সে আবার টেনে দিল। সে মনে করলো এটা জমিদারের কোনো পূর্বপুরুষ বা কারো হয়তো সমাধিস্থল। যাই হোক, এখানে হয়তো কারো সমাধি আছে, কিন্তু কফিনে কেন, এইভাবে কেন? তিনি জানেন যে জমিদার কিন্তু খ্রিস্টান ছিলেন না, এটা তিনি জানতেন। যাই হোক, তিনি হেঁটে গেলেন ডান দিকে দেখলেন যে কফিনটা, সেটা তিনি সরালেন, সেটা ওরকম ঢাকনা দিয়ে সরালেন। সেখানেও দেখলেন যে এরকম খুব দামি সেই সময়কার খুব রাজসিক কাপড় পরা একটা কঙ্কাল উপর রাজশাহী কাপড় পরানো, খুব সুন্দর এবং কারুকার্য করা অনেক কিছু। তো বুঝতে পারলেন যে এগুলার যে কাপড়ের মানও অনেক ভালো, এই কারণে এত বছরও তেমন কিছু হয় নাই। এবং সেই যে কফিন গুলা সরাইছে সেটার ভিতরেও খুব সুন্দর দামি চকচকা কাপড়, মানে আসলে উনি বুঝতে পারেন নাই যেগুলো সাটিন টাইপের কাপড় দিয়ে করা। যাই হোক, তিনি আবার টেনে দিলেন, এবং এই যে কফিন গুলা তিনি সরাচ্ছেন, কফিন গুলা কিন্তু অনেক দামি কাঠের। তিনি বুঝতে পারছেন যে এগুলা বিদেশ থেকে মানে এগুলোর উপরে রং করানো, মানে বার্নিশ করানো, আসলে চকচক করতেছে। এবং এই যে নিচের যে আবহাওয়াটা কিন্তু বাইরের মতো স্যাঁতস্যাঁতে না, কেমন শুকনা একটা আবহাওয়া, এরকম করে রাখা। এইবার তার বাকি আছে সামনের যে কফিনটা, সেটা দেখার জন্য। তো তিনি তার সেই কুপি হাতে যাচ্ছেন, তার সারা শরীরে কিন্তু রোম দাঁড়ায় গেছে, কিন্তু কিউরিয়াসিটি তাকে ছেড়ে যাচ্ছে না। তিনি চিন্তা করতে পারতেছেন না যে ঘটনাটা কি, মানে এইখানে কেন এরকম সমাধি রাখা। জমিদার বাবু তো আসলে খ্রিস্টানও ছিলেন না, তার এরকম এখানে সমাধি কক্ষ কেন, আর এরকম লুকানো। তো তিনি গেলেন একদম মানে সোজা যে কফিনটা ছিল সেটার দিকে। তো সেটাতে গিয়ে তিনি এই একইভাবে দেখলেন যে কফিন রাখা, তো কফিনটাকে আস্তে করে তিনি ঠেলা দিলেন।
তো ঠেলা দেওয়ার পর সেই কফিনের ঢাকনা সরে গেল। ঢাকনা সরে যাওয়ার পর তিনি জাস্ট উকি দিলেন আগের কফিনগুলোর মতোই। উকি দিয়ে তিনি তার বুকের মধ্যে ধক করে উঠলো কারণ এইখানে যে কফিনটায় তিনি যেই কঙ্কালটা দেখতেছেন, কঙ্কাল বলতে বডি বোঝা যাচ্ছে শরীরের, কিন্তু সেইখানে সেই কঙ্কালের যে মানে খুলিটা, মাথাটা, সেটা খুলে রাখা, মানে ওইটার সাথে লাগানো না। এর আগে কিন্তু যে দুইটা দেখছেন সেটার মধ্যে মাথার যে খুলিটা ওখানে সাথেই ছিল, ড্রেসের সাথেই রাখা ছিল, মনে হচ্ছিল যে শুয়ে আছে এরকম। তো এখানে মনে হচ্ছে যে তার খুলিটাকে আলাদা করে কেউ পাশে রাখছে, মানে কফিনটার যে ড্রেসটা পরা এবং একটা মহিলার কাপড় পরা, খুব দামি কোনো শাড়ি, যেই শাড়িটা খুবই দামি, তার কুপির আলোতে ঝকমক করে উঠছে, মনে হচ্ছে ঝলসে গেছে সোনালী কালার, মানে স্বর্ণের সুতা দিয়ে তৈরি এরকম। তো মানে তার মানে বুকের মধ্যে ধক করে উঠছে এবং সেটার মাথার জায়গাটাতে যে তার খুলিটা থাকে, খুলিটা নাই, খুলিটা আলাদা করে রাখা পাশে। খুব অবাক হয়ে গেলেন তিনি এবং তিনি মানে ভয় পাইছেন, মোন্নাফ মিয়া খুব ভয় পাইছেন। তিনি আরেকটু ঢাকনা সরালেন কিউরিয়াসিটির থেকে এবং দেখলেন ঠিক সেই কঙ্কালের হাতের জায়গায় যথেষ্ট পরিমাণে গয়না, মানে জড়োয়া, হাতের জড়োয়া, চুড়ি, বড় বড় বালা লাগানো, এবং তার এই গলার যে তার খুলিটা তো খুলে রাখা পাশে, কিন্তু গলার কাছে বড় স্বর্ণের হার একেবারে এই পর্যন্ত নেমে গেছে, কঙ্কালের একেবারে পেটের কাছ পর্যন্ত নামানো, এত এত বড় স্বর্ণের হার এবং এরকম ভারী। তো তিনি এক পর্যায়ে পুরো ডালাটাই সরায় ফেললেন। সরায় দেখলেন যে সেই কঙ্কালের পায়ের উপরও এরকম মানে নুপুর মল পরানো স্বর্ণের এরকম দামি, এবং যে শাড়িটাও সেটা মনে হচ্ছে যে স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা। তো তিনি থরথর করে কাঁপতেছেন এগুলো দেখে এবং তার কপির আলোতে এগুলো ঝলক দিচ্ছে পুরা। তো মোন্নাফ মিয়া ভাবছিলেন যে তিনি ঢাকনা নামায় দিবেন, কিন্তু তিনি মানে তার প্রচন্ড লোভ হলো যে এত স্বর্ণ গহনা আমি এগুলো রেখে যাব এখানে। তো তিনি কি করলেন, ওই গলার হাড়টাকে ফার্স্টে নিলেন, খুলতে কোনো কষ্টই হলো না, যেহেতু তিনি ওই দেখছেন যে খুলিটা সরা রাখা, এবং তিনি খেয়াল করলেন, তার দেখে মনে হলো যে এখানে যে ঘাড়ের হাড়টা এটা আলাদা করা হয়েছিল, মানে কোনোভাবে এটা মানে এটা আলাদা করেই রাখা হয়েছে মাথাটাকে সেখান থেকে, মানে এটা এই বডিটা যখন রাখা হয়েছে তখন এটা আলাদাই ছিল এরকম। এবং তিনি খুব অবাক হলেন যে শাড়ি যেটা দেখতেছেন, শাড়িটার ঠিক ঘাড়ের কাছ দিয়ে মনে হচ্ছে কালচে হয়ে গেছে স্বর্ণালী রংটা, ওখান থেকে পুরো কালচে। তো মনে হলো যে এক সময় এই জায়গায় হয়তো রক্ত ছিল, সেগুলো শুকায় এরকম হয়ে গেছে। তারপরও তিনি স্বর্ণের সে হাড়টাকে খুলে নিলেন, ওখান থেকে খুলে নিয়ে তিনি দেখলেন বেশ ওজন। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, তিনি তাকে যেন লোভ পেয়ে বসছে, আসলে তার অর্থবিত্তের এমন চাহিদা ছিল আর তার লোভও তাকে অন্ধ করে ফেলছে। সে দ্রুত হাতে তিনি হাড়টা খুলে নিলেন, হাড়টা তুলে নিয়ে পরে একদম খুলে নিয়ে তিনি বাইরে রাখলেন কফিনের। তার মাথার মধ্যে যখন চিন্তা করতেছে এটাকে আমার নিতেই হবে, তিনি চিন্তা করলেন যে না, আমি তো ঝুড়িটা আনি নাই, তখন নিচ থেকে তিনি চিন্তা করলেন যে ঝুড়িও নিয়ে আসতে হবে আমাকে। তিনি ওই তার কুপিটা নিয়ে এক দৌড়ে উপর উঠে আসলেন, উঠে এসে তার ঝুড়িটাও নিয়ে নামলেন, আবার হুড়মুড় করে নিচে নামলেন, নেমে সেই ঝুড়ির মধ্যে সেই হারটাকে তুললেন। তিনি হাতের যত বালা চুড়ি ছিল সব খুললেন, পায়ের যে ওখানে ছিল সেটাও খুললেন, খুলে সবকিছু তার ঝুড়িতে রাখলেন। ঝুড়িতে রেখে সে তিনি তাকায় চিন্তা করতেছেন শাড়িটা এখন নেবো নাকি। তো পরে চিন্তা করলেন যে শাড়িটার গলার কাছে যে কালচে হয়ে আছে এইটাকে আমি কি করব, এটা তো কিছু করার নাই। তো তিনি ওই শাড়িটাকে আর নিলেন নাকি মনে করে তিনি আস্তে করে ঢাকনাটা টেনে দিলেন। ঢাকনাটা টেনে দিয়ে তিনি তাড়াতাড়ি তার সেই ঝুড়ি অনেক ওজন হয়ে গেছে, এটা নিয়ে কুপি সহ তিনি উপর উঠে আসলেন। উপর উঠে হাঁপাচ্ছেন তিনি, কি করবেন। তারপর তিনি সেই যে উপরের যে ট্রাঙ্ক ছিল সেটা ধরে টান দিলেন, আসতেছে না, ওইটা আর জায়গা মতো আসতেছে না। তিনি অনেক টানাটানি করলেন, ওইটা আর ওখানে আসতেছে না। তো তিনি আর কোনো চিন্তা ভাবনা না করে যে কয়টা শাড়ি উঠায় রাখছিলেন ট্রাঙ্ক থেকে, সেগুলো এটার মধ্যে নিয়ে, এই ঝুড়ির মধ্যে নিয়ে তিনি বের হয়ে আসেন ওখান থেকে। বাইরে এসে দেখেন যে বৃষ্টি অনেকটা কমে গেছে, মানে বৃষ্টি ওরকম নাই, বৃষ্টি হালকা হালকা পড়তেছে, টিপ 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 হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু মেঘ মাঝে মাঝে গুড়গুড় করতেছে। চিন্তা করলেন যে আমাকে এখন যেতে হবে। তিনি কুপিটা নিভাই ফেললেন, তিনি কোদালটাকে হাতে নিয়ে আর ঝুড়িটাকে মাথায় নিয়ে রওনা দিলেন, বের হয়ে গেলেন। এর মধ্যে হালকা হালকা বৃষ্টি টিপ টিপ পড়তেছে। তো তার ঘাড়ে যে গামছা ছিল সেটা দিয়ে তিনি তার ঝুড়িটাকে পেঁচায় নিয়েছেন উপর থেকে, আর তিনি আসতেছেন। তো তিনি যখন নাকি জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন তখন তিনি হঠাৎ শব্দ পেলেন, মনে হলো
যে সাপের শব্দ, সাপ যেমন ফোঁস করে, সাপের শব্দ তিনি শুনেছেন, জাত সাপ গ্রামে বলে, সাপের শব্দ, এবং একটা না একাধিক জাত সাপের ফোঁস শব্দ আসতেছে। তো তিনি ভয়ে ভয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে মূল রাস্তায় উঠে আসলেন, উঠে দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে 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 এক সময় তিনি বাসায় চলে আসছেন। তার বাসায় এসে তিনি তার ঘরের মধ্যে মানে তার ঝুড়িটা ফেলে তিনি ঢুকলেন। ঢুকে হাঁপাচ্ছেন, মানে বসে পড়ছেন, তার দরজায় চাপায় রাখছেন, বসে পড়ছেন। অনেকক্ষণ তিনি দম নিলেন। দম নিয়ে তিনি অলরেডি ভিজে গেছেন, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো ভিজে গেছেন। তো তিনি তাড়াতাড়ি গিয়ে তার বাসার মধ্যে যে কুপি ছিল সেটাকে জ্বাললেন, জেলে তার স্ত্রীর কাছে গেলেন, যে বলেন যে বউ তুমি কেমন আছো বলে তিনি হাত ধরে এরকম টানতেছেন। তো দেখে যে তার স্ত্রী কোনো সাড়া শব্দ করতেছে না। মানে তিনি অবাক হয়ে গেলেন, সাড়া শব্দ করতেছে না। তিনি স্ত্রীর চোখের দিকে মুখের দিকে তাকালেন, দেখেন তার স্ত্রী চেয়ে আছে সামনে, মানে একেবারে তার দিকে চেয়ে আছে, স্থির দৃষ্টি, মানে দৃষ্টিতে কোনো স্পন্দন নাই। তিনি কেন জানি বুঝে গেলেন যে তার স্ত্রী চলে গেছে তাকে ছেড়ে। তো তার বুকটা একদম মানে হাহাকার করে উঠলো, তার মানে বুকটা ফেটে গেল। তিনি চিৎকার করে কান্না করলেন, অনেকক্ষণ চিৎকার করে কান্না করলেন। তার কান্না শোনার কেউ ছিল না। তো তিনি কাঁদতে কাঁদতে একবারে শেষ হয়ে গেলেন। যার জন্য তিনি এত কষ্ট করলেন, এত জায়গায় গেলেন, সেই স্ত্রী নাই। তো খুব কষ্ট পেলেন, কাঁদলেন, ওখানে বসে অনেকক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি প্রায় জ্ঞান হারায় ফেললেন, এরকম একটা অবস্থা। তো তারপর যখন তার কান্না থামলো, তখন তিনি চিন্তা করলেন যে আমি এখন কি করব। তিনি উঠলেন, উঠে যেয়ে দেখলেন যে সেই যে ঝুড়িটা আনছেন ওইটা রেখে দিয়েছেন সামনে। তো ওইটাকে এনে তিনি তার খাটের তলে ঢুকেলেন। তারপরও, কারণ তিনি জানেন মানুষজন আসবে। সকালবেলা হলো, তিনি নিজেই গিয়ে খবর দিলেন মানুষকে যে তার স্ত্রী রাতের বেলা এরকম মারা গেছে। তো মানুষজন আসলো, এসে তার স্ত্রীর জানাজা হলো। তিনি জানাজা পড়লেন। পড়ার পর তাকে সান্ত্বনা দিল মানুষজন। অনেকে বলল যে তুমি একাই বাসায় আর কি থাকবা, তোমার তো খারাপ লাগবে। তো তিনি কোনো কথা বলতে পারতেছেন না। তিনি কাউকে বলতেও পারতেছেন না যে তিনি কালকে রাতে টাকা বা পয়সা জোগাড় করার জন্য কোথায় গেছিলেন, এটাও কাউকে বলতে পারতেছেন না। তার মনের মধ্যে কেমন জানি একটা অন্যরকম ভাব চলে আসছে এবং বুকটা ভেঙে যাচ্ছে, মুচড়ায় যাচ্ছে। তার মনে হচ্ছে যে তিনি পৃথিবীতে না থাকলে ভালো হতো। এরকম চিন্তা করতে করতে তার সাথে মানুষজন ছিল, প্রায় সন্ধ্যা পর্যন্ত 2-1 গ্রামের মানুষ ছিল। তারপর তারা বিদায় নিল তাকে একা করে। তার জন্য খাবার দাবার দিয়ে গেছে গ্রামের মানুষ। তো তিনি একা একা বসে আছেন, অনেকক্ষণ অসাড় হয়ে বসে আছেন। এক সময় ক্লান্তিতে ঘুমায় গেছেন ঘরের মধ্যে। এই সময় তার মানে কতক্ষণ ঘুমাইছেন তিনি বলতে পারবেন না, মানে বেশ ডিপ ঘুমেছিলেন, ক্লান্ত অবস্থায়। তো কালকের থেকে এরকম একটা পরিশ্রম করছেন, তারপরে কোনো শোক গেছে। এর মধ্যে তিনি হঠাৎ মনে হলো তার বাসার আশেপাশে নুপুরের শব্দ শুনতেছেন, মানে পায়ের মধ্যে যদি ভারী নুপুর পরে কেউ আসে, ছপ 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 এরকম শব্দ হচ্ছে। তিনি ঘুমের মধ্যে শুনতেছেন যে নুপুরের শব্দ হচ্ছে। তিনি এক পর্যায়ে তিনি চিন্তা করতেছেন যে এই শব্দ কোত্থেকে আসতেছে। তার স্মৃতিতে ভাঙা ভাঙা আসতেছে তার স্ত্রী এক সময় পায়ে ওই তিনি কিনে দিয়েছিলেন, ওই যে মলের মতো কিনে দিয়েছিলেন, মানে চিকন নুপুরের মতো। সেটা অবশ্যই এরকম ভারী ছপছপ হতো না, চিকচিক করে ছোট ছোট এরকম বলের মতো ছিল, শব্দ করতো। আবার মাদুলির মতো ছিল, এগুলোতে শব্দ করতো। তার স্ত্রীকে বিছা কিনে দিয়েছিলেন, সেটা শব্দ করতো। সেই ছিন ছিন শব্দগুলো তার কাছে রিলেট আসতেছে। তো তিনি ভাঙা ভাঙা দুঃস্বপ্নের মতো এরকম চিন্তা করতেছেন। এর মাঝে তার ঘুমটা ভেঙে গেল। তিনি তাকালেন, দেখলেন ঘর অন্ধকার। তার মানে ঘরের দরজা বন্ধ, সামনে কেউ নাই। তো তার একটু ভয়ই লাগলো। তিনি একা, তিনি বুঝতে পারলেন যে তিনি একা, তার স্ত্রী নাই এখানে। হঠাৎ তিনি শব্দ পেলেন তার ঘরের বাইরের যে অংশটা, উঠানের মানে বারান্দার মতো, ওইটাও দরজা লাগানো, ওইখানে ছপ ছপ শব্দ আসতেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ, মানে বলার মতো না। এটা কোনো খুব দামি কোনো সুগন্ধির ঘ্রাণ হবে। ওখানে হাঁটতেছে তার ওই জায়গাটায়। হঠাৎ করে তিনি একটা ভারী নারী কণ্ঠ শুনলেন, মুন্নাফ মিয়া। তো তিনি সাথে সাথে মানে 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 কুকড়ে গেলেন ভেতরে, যে এরকম অভিজাত ভারী কণ্ঠে তাকে মুন্নাফ মিয়া বলে কে ডাক দিল, কর্তৃত্বের সুর। তিনি নিজের অজান্তে বলে উঠলে, জি। বলে, কালকে যা করছো খুবই খারাপ জিনিস করছো। তুমি আমার সব জিনিস নিয়ে আসছো, আমাকে এইভাবে অপমান কেউ করে নাই, এমনকি তোমাদের জমিদার বাবুও না। সে আমাকে আমার একটা দোষের জন্য শাস্তি দিয়েছিল, সেটা আমি মেনে নিছি। তবে তোমাকেও আমি মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে চূড়ান্ত অপমান করো নাই। সেটা যদি করতা তাহলে তোমার নিস্তার ছিল না। যাক, তুমি অভাবী মানুষ, কষ্টে করছো, ভালোবাসায় করছো, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু
যদি তুমি এই অর্থ তোমার বিলাসিতার পিছনে ব্যয় করো তাহলে তুমি সেদিনই শেষ হয়ে যাবা। এতটুকু কথা বলেই কোনো সাড়া শব্দ নাই হয়ে গেল ওখান থেকে। মুন্নাফ মিয়া প্রচন্ড ভয় পেলেন। তিনি চিন্তা করলেন কে কথা বললো তার সাথে, এরকম অভিজাত নারী কণ্ঠ তার ঘরের মধ্যে কোত্থেকে আসলো। তিনি ভয় থরথর করে কাঁপতেছেন। আস্তে আস্তে সুগন্ধিটাও মিলাই গেল। এক সময় সুগন্ধিটা নাই, দুপুরের শব্দও নাই। এর মাঝে ভোরবেলা দূর থেকে আজানের শব্দ আসলো। মুন্নাফ মিয়া উঠলেন, উঠে দেখলেন যে কেউ নাই, তার ঘরের মধ্যে কোনো সাড়া শব্দ নাই, কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা কি স্বপ্ন ছিল, আমি স্বপ্নে দেখছি কিছু। তো তিনি খুঁজে দেখলেন যে তার সেই ঝুড়ি জায়গা মতোই রাখা আছে, তার বিছানার নিচে কাপড় দিয়ে পেঁচানো, এবং সেটার ভিতরে সেই স্বর্ণালঙ্কারও আছে। মুন্নাফ মিয়া চিন্তা করলো যে আমি কি এগুলো রেখে আসবো জায়গা মতো, আমার তো এই টাকার আর প্রয়োজন নাই। এগুলো তো আমি করছিলাম আমার স্ত্রীর চিকিৎসার জন্য, তখন আমার টাকার দরকার ছিল, এখন তো টাকার দরকার নাই। কালকের সে কণ্ঠস্বরও মনে পড়লো, তার বিলাসিতার জন্য খরচ করা যাবে না। তো মুন্নাফ মিয়া বিলাসী মানুষ এমনিও ছিলেন না, কিন্তু তিনি চিন্তা করলেন যে তারপরও আমার অবস্থার উন্নতি হইতে পারে, আমি এগুলো রেখে আসা লাভ কি, অন্য কেউ হয়তো একদিন পাবে, নিয়ে যাবে। তো মুন্নাফ মিয়া তখন করলো কি, সেই ঝুড়ি নিয়ে সে এলাকার থেকে চলে গেল, মানুষকে দেখালো যে সেখান থেকে চলে যাচ্ছে, কারণ সে জানে আশেপাশে কোথাও বিক্রি করলে অনেক প্রশ্ন আসবে, অনেক কিছু। তো গ্রামের মানুষ মনে করলো যে মুন্নাফ মিয়া হয়তো যাচ্ছে, তার স্ত্রী নাই, সে একা একা এখানে থাকতে পারবে না। সে মানুষকে জাস্ট বললো যে আমি যাই আমার আত্মীয়র বাড়ি, অন্য জায়গায় যাই, আসবো, আবার ফিরে আসবো, এগুলা বলে সেখান থেকে চলে যায়, একটা ব্যাগ ট্যাগ গোছায় চলে যায়। তো মানুষজন তাকে বলে তোমার ভিটা বাড়ি কে দেখবে, সে বলে আমি ফিরে আসবো এক সময়, কিছুদিনের পরই ফিরে আসবো, এই বলে সে ওখান থেকে চলে যায়। তো যাওয়ার সময় সে একটা পোটলা গোছায় তার জিনিসপত্র, ওই যে সোনা দানা পাইছে এগুলো নিয়ে যায়। তো তার নিতান্ত যে গরিবী হালাত, এটা দেখে কেউ তাকে নিয়ে চিন্তাও করে না যে সে কি নিয়ে এখান থেকে যাবে, কই যাবে। সবাই মনে করে যে তার স্ত্রী মারা গেছে, তার মন খারাপ, সে একলা থাকতে পারতেছে না, এর জন্য হয়তো যাচ্ছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকার চেষ্টা করবে। তো মুন্নাফ মিয়া আসলে চলে যায় তাদের ওখান থেকে কাছাকাছি যেই শহর আছে, সেই জায়গাটা একটু শহরের জায়গা, যেখানে বড়, মানে গ্রামের থেকেও একটু বড়, যেটা শহরের কাছাকাছি, পুরো শহর বলা চলে না, সেই সময় সেগুলোকে মনে হয় বলতো মহাকুমা বা কিছু এগুলো বলতো আর কি। যাই হোক, সেখানে যায়। তো সেখানে গিয়ে সে বুঝে যে সেই অলংকার সে একবারে বিক্রি করতে পারবে না, সে অল্প অল্প করে বিক্রি করা শুরু করে। এবং সে যে বিক্রি করে, সেইখানকার যে সোনার দোকানদার, সেও তাকে বলে তুমি কোথায় পাইছো। তো সে বলে যে আমি জমিতে পাইছি, এরকম। সে সপ্তাহ দেখায় না, বলে আর কি কি পাইছো, বলে আর কিছু পাইনি। তো সেখানে সে বিক্রি করে একটা জিনিস, সেখান থেকে তাকে অর্থ কিন্তু পুরো দেয় না, অল্প দেয়। তো সে সেই অর্থ পেয়ে মনে করে যে আমাকে তো আসলে ঠকাইছে। সে বুঝে যে এত দামি জিনিস দিয়ে এতটুকু জিনিস পেলাম। যাই হোক, তার হাতে টাকা পয়সা আসে কিছু, এই টাকা নিয়ে সে চলে যায় সেখান থেকে মূল শহরে। তো সেখান থেকে মূল শহর বলতে তখনকার সময় কলকাতা শহর। তো সেখানে যায়, সেখানে গিয়ে সে তার বাকি জিনিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বর্ণের দোকানের কাছে বিক্রি করে, এবং সবার কাছে একই সে গল্প বলে যে সে কৃষক ছিল, সে এরকম কাজ করতো, তার ইসে পাইছে। এরকম করতে করতে সে বেশ অনেক টাকা পয়সা বানিয়ে ফেলে, তার কাছে বেশ টাকা পয়সা হয় মুন্নাফ মিয়ার। এবং এই টাকা পয়সা নিয়ে সে ব্যাক করে এক সময়। তো ব্যাক করার পরে সে যখন তাদের গ্রামের এলাকায় ব্যাক করতেছে, সবাই অবাক যে মুন্নাফ মিয়া এত মানে ভালোভাবে ব্যাক করছে টাকা পয়সা নিয়ে। সে ব্যবসা দেয়, নদীর পাড়ে সে ব্যবসা খুলে তার ওখানে দোকান আড়ত এগুলো দিয়ে ফেলে, মোটামুটি টাকা পয়সা হয়। কিন্তু সেই টাকাগুলোকে তিনি মোটামুটি মুন্নাফ মিয়া মানুষকেই দেয়, দান খয়রাত করতে থাকে। তখনও তার মন মানসিকতা ওরকম হয় নাই, তিনি নিজে বিলাসী তেমন কিছু করতেছেন না, স্বাভাবিকভাবে মানুষকে দিতেছে। মানুষ মনে করো মুন্নাফ মিয়া এত অর্থবিত্ত পেল কোথায়, অনেককে কাজ টাজ দেন আর কি তিনি। তো মানুষজন অবাক হয়, কিন্তু আসলে তাকে কেউ জিজ্ঞেস করে বা কোনো সদুত্তর পায় না। মুন্নাফ মিয়া বলে আছে আমার আত্মীয় স্বজন এরকম ধনী ছিল, তাদের অনেকে চলে গেছে, তারা আমাকে দিয়ে গেছে তাদের জিনিসপত্র। তো যাই হোক, মানুষ এতটা ওইভাবে সিরিয়াসলি নেয় না। তো মুন্নাফ মিয়া এরপরে আস্তে ধীরে সে যখন নাকি ব্যবসা দিয়ে বসছে নদীর পাশে একটা এরকম আড়তের মতো দিয়ে, সেখানে সে একটু বিলাসী জীবনযাপন শুরু করে, মানে তার মধ্যে বিলাস আসা শুরু করে। সে সুন্দর বসে ওখানে বৃষ্টি দেখতো, নিজের মতো বসে তামাক খেত, এবং দামি দামি কাপড় চোপড় কেনা শুরু করলো। তো এইগুলো যখন শুরু করলো মুন্নাফ মিয়া, তখন সে দিনে দিনে স্বপ্নে দেখতো, দূর থেকে তাকে কেউ স্বপ্নে বলতেছে, আবছা একটা অবয়ব, যে মুন্নাফ মিয়া তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, তুমি বিলাসে টাকা নষ্ট করতেছো, তোমাকে কিন্তু শেষ করে দিব। তো মুন্নাফ মিয়া এগুলো দুঃস্বপ্ন দেখতো, এবং সে উঠে মনে করতো যে ওই যে সে কণ্ঠস্বর শুনছিল সেইটারই মানে কোনো ভাইব তার জীবনে আসতেছে, বা সে হয়তো সেই জিনিসটাই অবচেতন মনে লালন করে, এর জন্যই মনে হয় সে স্বপ্ন দেখে। যাই হোক, সেগুলোকে সে ইগনোর করলো।
এগুলো করতে করতে মোন্নাফ মিয়ার কিছু সাথে সাঙ্গপাঙ্গ হলো, তারা এসে তার সাথে সময় কাটায়, গল্প করে। তারা ওখানে তার একটা ছোট্ট ঘর হয়েছিল, সেখানে বসে আড্ডা দিত, গল্প করতো। ভালো জীবন, মানে যেহেতু তার ব্যবসা হয়েছে, ব্যবসার থেকে লাভও আসতেছে, লাভের টাকা দিয়েও সে অনেক খরচ করতেছে। এরকম করতে করতে সেই দান খয়রাত তো করতেছে, সেটার থেকে তার কমেও গেছে সেই দান খয়রাতের পরিমাণ। এবং এই সময় মোন্নাফ মিয়ার কাছে আসে যে ওই সময়কার ধনী মানুষরা নাকি নৌকা বানাতো, বড় বড় নৌকা, এবং সেই নৌকা নিয়ে তারা নদীতে যেত, প্রমোদে ঘুরতো। এবং সেখানে গিয়ে তারা দেখা যেত ভালো একটা সময় কাটাতো। সেখানকার বিভিন্ন জায়গা ছিল, সেখানে নাচের মানুষ পাওয়া যেত, তাদেরকে নৌকা এনে নাচের ব্যবস্থা করতো। তো মোন্নাফ মিয়ারে এরকম বুদ্ধি দেয় সাথের যারা আড্ডা দেওয়ার মানুষ, তাদের একজনের বুদ্ধিতে তিনি একটা নৌকা তৈরি করেন। খুব সুন্দর করে নৌকা তৈরি করেন। তাদের গ্রামের এবং তাদের গ্রামের কাছের গ্রাম থেকে ভালো কারিগর এনে ভালো কাঠ দিয়ে সে নৌকা বানান, এবং সে নৌকা তৈরি করে, নৌকা একেবারে তৈরি পরিপাটি নৌকা, এবং তার সাথে কয়েকজন সঙ্গী সাথীও ওঠে, ধনী মানুষ। এবং এদেরকে নিয়ে তিনি নৌকা নিয়ে প্রমোদে বের হন, যে তিনি যাবেন এবং অমুক জায়গায় যাবেন, সেখানে যে তারা থাকবেন, ঘুরবেন, সেখানে নাচ দেখবেন, সেখানে আছে সেখানকার নৃত্যখানা, যেটাকে বালাখানা বলে, সেটা আছে, সেখানে যে সময় কাটাবেন। তারপর তারা নৃত্যশিল্পী নিয়ে নৌকায় আসবেন, নাচ দেখবেন, এরকম। তো মোন্নাফ মিয়া বের হয়ে যান নৌকা নিয়ে, এবং তিনি তার সেই প্রমোদে বের হন। তিনি এতদিনে অনেক পরিবর্তিত মানুষ হয়েছেন, এবং তার মধ্যে আগের সে সহজ সরল মুন্নাফকে পাওয়া অনেক কঠিন। তো তিনি গেছেন সেখান থেকে ঘোরাফেরা করে আসছেন। এসে তিনি রাতের বেলা তার ওখানে নাচের আয়োজন হয়েছে, তার বড় নৌকার মধ্যেই সেখানে তারা সেই তাদের যে জলসা ঘর সেটা বানাইছিল, সেখানে নাচ দেখলেন। নাচ দেখে মোন্নাফ মিয়া হালকা পাতলা তখন নিজের মতো সুরা খাওয়া শুরু করছেন। তো খেয়ে এসে তিনি রাতের বেলা শুতে আসছেন তার ঘরে। তো শুতে আসছেন, সেই রুমের মধ্যে ছোট সুন্দর পিদিম জ্বালানো, তার যে কর্মচারী জ্বালাই দিয়ে গেছে, সুগন্ধি যার রেখে দিয়ে গেছে। তো তিনি ঘরে সবাইকে বিদায় দিয়ে তিনি যখন আসছেন চেঞ্জ করতে, তার ঘরের দরজা লাগাই নিজে কাপড় চেঞ্জ করে যখন ঢুকছেন, মানে তিনি বিছানায় যাবেন, তখন দেখছেন তার বিছানায় কে যেন একজন বসে আছে। এই আবছা পিদিমের আলোতে তিনি দেখতেছেন কে একজন বসে আছে, এবং ঘোমটা টানা, মাথার উপর ঘোমটা দেয়া। তো তিনি মনে করলেন যে হয়তো সেই নৃত্যশিল্পীদেরকেও, যে নৃত্যশিল্পী আনা হয়েছে এখানে, যে সে হয়তো বসে আছে। তো তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার তো আসলে জীবনটা একলা কাটতেছে, আমার বিয়ে শাদিও করা দরকার, দেখি চিন্তা ভাবনা করি। এই চিন্তা করে কাছে গেলেন, যে বললেন যে আপনি এইখানে আমার ঘরে? কোনো উত্তর নাই। তো তিনি আর কথা না বলে তার মাথার উপরে ওড়না ছিল এরকম ঢাকা, সেটাকে হাত দিয়ে সরালেন মুন্নাফ সরায় দেখলেন যে সেখানে সে যে বসে আছে তার মাথা নাই, তার মস্তকবিহীন একটা মানুষ বসা, একটা নারী বসা, এবং খুব দামি শাড়ি পরা। সেই শাড়িটা, যেই তিনি যে মাথার যে ওড়নাটা উঠাইছেন, সেটার ওঠানোর পরে তার যে শাড়ি, এটা চমকে উঠছে তার সেই পিদিমের আলোতে, ঝকঝক করতেছে। তার কাছে মনে হলো এই শাড়িটা তিনি আগে দেখছেন। কোথায় দেখছেন কয়েক সেকেন্ড মনে করতে না পেরে তিনি বুঝতে পারলেন যে এই শাড়িটাকে তিনি দেখছিলেন সেই যে কফিনের ভেতরে। তো তিনি থরথর করে কাঁপা শুরু করলেন। দেখলেন যে সেই যে মানুষটা বসেছিল সে উঠে দাঁড়ালো, তার কিন্তু মাথার অংশটা নাই, দাঁড়ালো। তিনি খুব অবাকভাবে একটা কণ্ঠ শুনলেন চারপাশ থেকে। কণ্ঠটা কিন্তু ওখান থেকে আসতেছে না, যেহেতু মাথা ওখানে নাই। বলতেছে যে তোকে বলছিলাম যে তুই আমাকে অপমান করিস নাই বলে তোকে ছেড়ে দিছি, কিন্তু তুই যখন বিলাসী হবি তখন তোকে শেষ করে দিব। এই বলে নাকি সেই যে শরীরটা মোন্নাফ মিয়ার দিকে এগিয়ে আসে কয়েক পা। তো মোন্নাফ মিয়া নাকি তখন প্রচন্ড ভয় পান, এবং একই সাথে এই একই মানে কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রচন্ড ডিপেন্ডেন্ট হন, মানে প্রচন্ড রকমের মানে মনের মধ্যে তার আত্মদহন হয়। তো তিনি নাকি সাথে সাথে ওখানে পড়ে যান। পড়ে গিয়ে নাকি তিনি বলেন যে আমাকে মাফ করে দিয়েন, আমি ভুল করছি। আমি ওই দিনই ভুল করছিলাম যেদিন নাকি আপনার এখান থেকে জিনিসপত্র নিয়ে আসছিলাম, আর ওইটাই হয়েছিল আমার চরম ভুল। আমার ওই ভুলে পা দেওয়া উচিত হয় নাই, আর আমার উচিত ছিল ওই দিনই ওই জিনিসপত্রগুলো ওখানে রেখে আসা। আমার জীবনে ভালো কিছু তো হয় নাই। সে নিজে নিজে নাকি তখন তার আত্মদহন হতে থাকে। তিনি নাকি বলেন যে আমার নিজের জন্যই আমি ভুল করছি, আমি আর কখনো শান্তিও পাই নাই, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আজকের মতো মাফ করে দেন। আমি এখান থেকে চলে যাব, আর আমার সবকিছু আমি দিয়ে দিব মানুষকে।
তো তখন নাকি মোন্নাফ মিয়া এগুলো বলতে বলতে চোখ বন্ধ করে ফেলেন, এবং তারপরে তিনি মানে তার হুঁশ ছিল না। যখন তার হুঁশ ফেরে তখন দেখে দিনের বেলা তার ওখানে দরজা নক করতেছে মানুষ তার নৌকার ঘরে। তো তিনি উঠে তিনি রাতের সব কথা মনে করেন, এবং তিনি একবার ভাবেন যে তিনি কি আসলে তার ওই সময় কোনো রকমের বিভ্রম হয়েছিল বা কিছু, কিন্তু না, তিনি কিন্তু ফিল করতে পারেন যে আসলেই রাতের বেলা এরকম কিছু তিনি দেখছেন, এবং তিনি বুঝতে পারেন যে তিনি যদি এইভাবে জীবনযাপন করতে থাকেন তার কোনো একটা ক্ষতি হবেই। তো মোন্নাফ মিয়া নাকি তখন ওই নৌভ্রমণ থেকে তাড়াতাড়ি ফিরে আসে, এবং এসে তার এই নৌকা ইত্যাদি যা আছে এগুলো সবগুলো নাকি তিনি বিক্রি করে দেন। বিক্রি করে সেই অর্থবিত্ত তিনি ওখানকার যারা নাকি দরিদ্র মানুষ, যাদের নিডস আছে, প্রয়োজন আছে, অসুস্থ মানুষ, তাদের প্রয়োজনে তিনি সেগুলো দান করে দেন সেই জিনিসপত্র। এবং তিনি যে এখানে যে ব্যবসা বাণিজ্য করছিলেন সেখানে যারা চাকরি বাকরি করতো, কাজ করতো, সবার মধ্যে নাকি ভাগ করে তিনি এগুলো লিখে দেন, এবং লিখে দিয়ে যত সামান্য কিছু অর্থবিত্ত নিয়ে তিনি তার সেই পুরনো ভিটায় ফিরে যান। তো সেখানে গিয়ে দেখেন যে খুব খারাপ অবস্থা, ভিটার অবস্থা কেউ তো আর দেখে না। তো সেটারে তিনি টুকিটাকে নিজে হাতে আবার ঠিকঠাক করেন, নিজেই কৃষি কাজ আবার শুরু করেন, এবং নিজে ওখানে থাকা শুরু করেন আস্তে আস্তে, এবং পুরোপুরি ধার্মিক টাইপের মানুষ হয়ে যান। তো এরপরে তার কাছে যারা আসতো, তিনি তার জীবনের ঘটনা তাদেরকে বলতেন, যারা তার কাছে আসতো গল্প করতো তার সাথে। তার কিছু বন্ধু বান্ধব হয়েছিল, এবং যিনি ধর্মকর্ম করতো তার সাথে কিছু মানুষও একসাথে এই চর্চা করত। তো তাদেরকে তিনি বলতেন যে তিনি কি ভুল করছিলেন, তার এই জীবনের ঘটনাটা বলতেন, এবং এইভাবেই মোন্নাফ মিয়ার দিন চলে গেছিল। তো এক পর্যায়ে তিনি বৃদ্ধ বয়সে তিনি মানে তাকে আর মানুষজন দেখতো আর কি গ্রামের। তো এইভাবেই তিনি চলে যান ওখান থেকে। এই হচ্ছে মোন্নাফ মিয়ার ঘটনা। তো মোন্নাফ মিয়ার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। এটা যদিও একটা গ্রামের লেজেন্ড, কিন্তু আমার কাছে মনে হয় এখানে শিক্ষণীয় ব্যাপারও আছে, আর বেশ ইন্টারেস্টিং ঘটনাটা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আশা করি আমার এই ইমেলটি সবার সামনে পড়ে শোনাবেন। ঘটনাটা ঘটেছিল আমাদের এই এলাকায়। গ্রামের নাম সুপারকান্দি, রাজননগর থানা, নলুয়া মুখ, কালাবাজার। আমাদের গ্রামের রাস্তায় এখনো আগের মতোই আছে। স্বাধীনতার এত বছর পরেও সব জায়গায় রাস্তা এখনো পাকা হয়নি। যাই হোক, মূল ঘটনায় আসি। আমাদের বাড়ি থেকে প্রায় 80 মিটার দূরে একটি মসজিদ আছে, যেখানে সবাই নামাজ আদায় করেন। তবে আমি সাধারণত বাড়ি থেকে প্রায় 20 মিটার দূরের একটি মসজিদে নামাজ পড়ি, এবং মাঝে মাঝে আমি আজান দিই। তো ঘটনাটা 2016 সালের একদিন এশার নামাজের সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার এক চাচাতো ভাই, যিনি কোরআনে হাফেজ, আমার সাথে একটি ছাতা নিয়ে এলেন এবং তিনি বললেন, চল এশার নামাজ পড়তে যাই। আমি বললাম, আজ আর যাব না, আবহাওয়া খুব খারাপ। কিন্তু সে কিছুতেই মানলেন না। শেষ পর্যন্ত তার কথায় আমি রাজি হয়ে গেলাম। তখন আমাদের কাছেও স্মার্টফোন ছিল না। আমরা দুজনেই টর্চ লাইট হাতে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদে যাওয়ার পর একটি পুরনো কবরস্থান ছিল। মসজিদে যাওয়ার পথে একটি পুরনো কবরস্থান ছিল। কবরস্থানটি দিনের বেলা তো বেশ অন্ধকার লাগতো, কারণ বড় বড় বাঁশঝড়ের ছায়া পুরনো রাস্তাটার উপর পড়ে থাকতো। সেদিনও চারপাশ খুবই অন্ধকার ছিল। বৃষ্টি আর বাতাসের শব্দে পরিবেশটা আরো ভৌতিক হয়ে উঠেছিল। তো আমরা যখন বাঁশঝড়ের কাছে পৌঁছালাম তখন আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি আমার ভাইকে বললাম, চল ফিরে যাই। কিন্তু সে বলল, আরে মসজিদ তো এখান থেকে দেখা যাচ্ছে, আর একটু গেলেই তো পৌঁছে যাব। তার কথা সাহস করে আমরা এগিয়ে গেলাম। মসজিদে পৌঁছে আমরা দুজনে উজু করলাম। এরপর মাইক চালু করে আমি এশার আজান দিলাম। তখন সেই মসজিদে ভয় পেয়ে অনেকেই ইমামতি করতে আসতো না। আমরা দুজনেই নামাজ আদায় করলাম। তো নামাজ শেষ করে বাইরে এসে দেখি শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি বললাম, এখন বাড়ি ফিরবো কিভাবে? টর্চের চার্জও তো প্রায় শেষ, আর বিদ্যুৎও তো নেই। তখন আমার ভাই বলল, চল ইসলামী গজল গাইতে গাইতে যাই। তো আমরা তাই করলাম এবং বাড়ি থেকে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর কবরস্থানের কাছে পৌঁছানোর পর দেখলাম একটি কবরের দিক থেকে অদ্ভুত একটা আলো জ্বলে উঠলো। আমি ভয় পেয়ে ভাইকে বললাম, চল তাড়াতাড়ি এখান থেকে চলে যাই।
ঠিক তখনই আমাদের জীবনের সব থেকে অদ্ভুত ঘটনাটা ঘটলো। হঠাৎ দেখি আমাদের সামনে একটা অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে পরী নেমে এসেছে। মেয়েটি আমার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে বলল, আপনার কোরআন তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। তো আমার ভাই অবাক হয়ে বলল, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। তখনই আমি একটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম। মেয়েটির পা উল্টো দিকে ছিল। এটা দেখেই আমার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ভয়ে আমি আর কোনো কথা বলতে পারতেছিলাম না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার ভাই যেন তার কথার মধ্যে পুরোপুরি মগ্ন হয়ে গিয়েছিল। তারা কি কথা বলতেছিল আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। এরপর হঠাৎ আমার মাথা ঘুরতে লাগলো এবং আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন ফজরের সময় গ্রামের একজন মুরব্বী চাচা আমাদের ডাক দিয়ে ঘুম থেকে তোলেন এবং আমরা অনুভব করি যে আমরা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এবং যখন আমরা জ্ঞান ফিরি তখন দেখি যে এলাকার একজন মুরব্বী চাচা আমাদেরকে মানে জ্ঞান ফিরিয়েছেন এবং তিনি হলো আমাদেরকে যখন ডাক দেন, আমরা যখন জ্ঞান ফিরি এবং আমরা দেখি যে ওই কবরস্থানের পাশেই আমরা পড়ে আছি। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা এখানে কিভাবে এলাম? তারপর রাতের পুরো ঘটনাটা চাচাকে খুলে বললাম এবং সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমরা খুব ভাগ্যবান, আল্লাহর রহমতের প্রাণে বেঁচে গেছো। এটা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। তো রাসেল ভাই, আজও সেই রাতের কথা মনে পড়লে শরীরটা শিউরে ওঠে। জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা কখনো ভুলতে পারিনি। রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন একজন শ্রোতা, তিনি নিয়মিত হতে শুনেন। তো তিনি বলেছেন যে ঘটনাটা শেয়ার করার জন্য। তো ঘটনাটা আমি আমার মতো করে শেয়ার করলাম। যদি এই ঘটনাটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি ভূতে শেয়ার করে দিবেন আপনার মতো করে। তো আমি রিপন লালমিয়া থেকে বলতেছি। আমি জানি না ঘটনাটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি একটা ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি পাঠিয়েছেন রায়হান শরীফ ভাই, এবং তার ঘটনাটি তারই একটি বন্ধুর ঘটনা। তার বন্ধু ইশতিয়াক আহমেদ, তার কাছ থেকে তিনি কালেক্ট করেছেন এবং ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। তো সেই ঘটনায় যদি বর্ণনা দেই তাহলে গ্রামের, সেটা হচ্ছে লাকসাম উপজেলার একটি গ্রাম, যেই গ্রামটার নামটা তিনি আমরা উল্লেখ করছি না। সেই গ্রামে আসলে সব ধর্মের মানুষজনই বসবাস করতেন, কিন্তু এখানে হিন্দু মুসলিমের একটা বেশ ভালো সংমিশ্রণ ছিল। এবং ইংরেজ আমল থেকেই সেই গ্রামে সব ধর্মের লোকজন থেকে হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বী লোকজনই বেশি বসবাস করে। তাছাড়া বাংলাদেশের অন্যতম একটি রেল জংশনও এটা। সেখানে সবাই খুব ভালোভাবেই নিজের জীবন চালিয়ে দিত নিত্যদিনের উপার্জনের মাধ্যমে। গ্রামটাতে নাকি এখনো অনেক পরিবার পাওয়া যায় যাদের মধ্যে নাকি কোথাও স্বামী হিন্দু ধর্মাবলম্বীর হয়, স্ত্রী হয় মুসলিম, মানে কোনো ধরনের ভেদাভেদ ছিল না। নাকি এরকমও আছে যে আবার কোথাও স্ত্রী যদি হিন্দু ধর্মাবলম্বীর হয়, স্বামী হচ্ছে মুসলিম। তো এরকম ভালোবাসার অনেক নজির আছে সে জায়গায়। ঠিক তেমনি একটা ছেলে আছে যার নাম হচ্ছে সজীব। সে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে এবং মেয়েটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর। মেয়েটার নাম ছিল অহনা। খুব অল্প বয়স থেকে তারা একজন আরেকজনকে খুব পছন্দ করতো এবং সেই সূত্র ধরে তারা না একটা সময়, আর এই জায়গার ক্ষেত্রে কি হয়, যেহেতু ধর্মের একটা বেড়াজাল আছে, কিন্তু সবাই করলেই যে আবার সবাই অ্যাকসেপ্ট করবে সেটাও না, হাতের 5 আঙ্গুল তো একরকম না। তো ওরা বুঝতে পারছিল যে ওদের দুই ফ্যামিলি নিয়ে আসলে ওরা ডিফিকাল্টিস ফেস করবে। তোর একটা সময় চিন্তা করে, যেহেতু সম্ভব হচ্ছে না আর এই ওদের একজন একজনকে পছন্দ করে দুই পরিবারের সম্মতি পাওয়াটা খুব কষ্টকর, তাই তারা একটা সময় বিয়ে করে ফেলে। তো গ্রামের কয়েকটা সংসার, যদি যে বললাম যে এরকম হয় যে হিন্দু মুসলিম একসাথে জিনিসটা মেনে নিচ্ছে, কিন্তু সজীবের পরিবার ব্যাপারটা মেনে নিতে পারে নাই। তারা বেশ ধার্মিক এবং পরহেজগার পরিবার ছিল। হুট করে ছেলে একটা হিন্দু সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করবে, এটা তারা আসলে কখনো ভাবেনি এবং চিন্তাও করেনি। এবং এদিকে অহনার পরিবার ব্যাপারটা সহজভাবে নেয়নি এবং কোনো দিকে সাপোর্ট না পেয়ে সজীব এবং অহনা তারা না এক আত্মীয়র বাড়িতে কিছুদিনের জন্য ওঠে।
তো সেখান থেকে সজীব আসলে ওই বউকে, তার স্ত্রীকে ওখানে রেখে ছোটখাটো কাজ করে করে দুজনের খরচ চালিয়ে নিতে থাকে। ওখানে কাজ আছে এবং নিত্য দিন মজুররা অনেক ইনকাম করে আর কি। তো তবে দুজনের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা আসলে কোনো প্রকার লাভ হয় না। তারা আসলে দুজনের পরিবারের সাথে দুজনের পরিবারের সাথে বেশ কানেক্ট করার ট্রাই করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা কোনো ধরনের রাস্তা খুঁজে পাচ্ছিল না। তো সজীবের পরিবার তো সরাসরি বলে দেয় যে সজীব তাদের জন্য নই। তো মনে অনেক কষ্ট নিয়ে সজীব অবহনা বিভিন্নভাবে ব্যবস্থা করে পরিবারের সাথে যোগাযোগ চালিয়ে যেতে থাকে। তো এইভাবে চলতে থাকে দিনগুলা। এর মাঝে তারা জানতে পারে তাদের পরিবারে নতুন অতিথির আগমন হচ্ছে। তো সজীব ও মোহনা দুজনেই খুবই খুশি ছিল। বহু চেষ্টার পর একটা সময় খবর পেয়ে সজীবের পরিবার শান্ত হয় এবং তাদেরকে ক্ষমা করে তাদের বাড়িতে নিয়ে যায়। মানে সবকিছু ভুলে যায়। অনেক বিয়ে দেখা যায় একসেপ্ট হয় না, একটা সময় একসেপ্ট হয়। তো সজীবের পরিবার থেকে এটা ধরার কোনো প্রবলেম না হয়ে তাদেরকে একসেপ্ট করে নেয়। সজীব তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ অনেকদিন যাবত চেষ্টা করে যাচ্ছিল পরিবারের সাথে কানেক্ট করার, কেউ এগিয়ে আসছিল না। কিন্তু পিছিয়ে ছিল অহনার পরিবার। তারা আসলে সজীবের পরিবার সব মেনে নিল, অহনার পরিবার তখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। এদিকে পরিবারের সাথে সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছিল। হঠাৎ অহনার গর্ভের সন্তানের যখন বয়স 6 মাস, তখন একদিন অহনার বাবা মা সজীবের বাড়িতে এসে হাজির হয়ে যায়। যার দরুন একটা দিক দিয়ে তারা অবাক হয়েছিল, আবার একটা দিক দিয়ে তারা খুশি ছিল। কিন্তু তাদের চালচলন দেখে সজীবের বাবার মনে হতে একটা সন্দেহ ঘুরতে থাকে যে কারণ কি। কারণ হঠাৎ করে তারা তো আসলোই, এর উপর তাদের দেখে মনে হচ্ছিল তাদের মুখে হাসা থাকলেও মন থেকে তারা খুশি ছিল না, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এই বিষয়ে সজীবের বাবা সেই মুহূর্তে সজীবের সাথে কোনো কথা বলে না। তো ব্যাপারটা তিনি নিজের মধ্যেই রাখার চেষ্টা করেন। তো সেদিন অহনার মা বাবা অহনাকে নিয়ে বাড়ি ফিরে যায়। কোনো এক সন্দেহের কারণে সজীব দ্বিমত পোষণ করলেও সামাজিকতার কথা ভেবে এবং অহনার বাবা মার প্রতি আগ্রহ দেখে একটা সময় সজীব অহনাকে যেতে দেয় তার বাবার বাড়ি। তো এখানে শুরু হয় অহনা এবং সজীবের জীবনের দুর্বিষহ দিনগুলো। আলাদা বাসায় থাকলেও সজীব প্রায় দিনই অহনার সঙ্গে দেখা করতে অহনাদের বাড়িতে যেত। প্রথম দিকে সজীব যাওয়ার পর অহনা বেশ খুশি হতো, তবে দিন বাড়ার সাথে সাথেই সজীবের এই দেখা করাটা অহনার কাছে বিরক্তিকর মনে হতে থাকে। সজীব লক্ষ্য করে তার শ্বশুরবাড়ির লোকজনও কেমন একটা অদ্ভুত ব্যবহার করা শুরু করে দিয়েছে তাদের সাথে। তখন সে অহনাকে নিয়ে এতটাই চিন্তিত ছিল যে তার শ্বশুরবাড়ির লোকজনদের ব্যবহারটা এতটা গুরুত্বের সাথে তিনি লক্ষ্য করে না। এদিকে সজীব অহনার সাথে দেখা করতে গেলে অহনা এখন আর সজীবের সাথে দেখা করতে চায় না। সজীব এসব তার বাসায় শেয়ার করলে সজীবের মা বলে গর্ভাবস্থায় মেয়েদের মন একটু অদল বদল হয় এবং তাদের মাইন্ড চেঞ্জ হয়, তাই হয়তো অহনা এরকম করছে, তুই টেনশন করিস না। তো সজীব কয়েকদিন অহনাকে বিরক্ত না করে এটা বলে দেয় তুই বিরক্ত করিস না, তুই যাইস না আর কি। সজীবও তার মার কথার ইচ্ছার বিরুদ্ধে যায়নি, তবে সে দূর থেকে অহনাকে দেখে রাখে। সপ্তাহখানেকের মধ্যে সজীব লক্ষ্য করে অহনা শারীরিকভাবে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। 3-4 দিন সজীব অহনাকে এমন পরিস্থিতি দেখে নিজেকে ধরে রাখতে না পেরে একদিন সরাসরি অহনার সামনে যেয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, কি হাল করে রেখেছো নিজের? খেয়াল রাখতে হতো, তোমাকে এই জন্যই আমি এখানে পাঠাতে চাইনি। আচ্ছা যা হওয়ার হয়েছে, চলো এখন আর থাকতে হবে না। নিজেকে কি একবারও দেখেছো আয়নায়? এই বলে সজীব অহনার হাত ধরে টানতে থাকে। অহনা একটা চিৎকার দিয়ে সজীবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা শুরু করে দেয়। অহনার এরকম ব্যবহারটা দেখে সজীব আসলে হতভম্ব হয়ে যায়, অহনার দিকে তাকিয়ে থাকে। তো এক পর্যায়ে অহনাকে বোঝাতে চাইলে অহনা নিজের রাগের মাথায় নিজের পেটে আঘাত করতে শুরু করে। 2 থেকে 3টা আঘাত করার পর অহনা একটা পর্যায়ে অহনার রক্তপাত শুরু হয়ে যায় এবং অহনা অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি করে সবাই অহনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে অহনার গর্ভের শিশুটা আর বেঁচে নেই। এইটা একটা বাবার জন্য সবচেয়ে কষ্টকর। একটা ছেলে যখন একটা বাবা হয় এবং তার স্ত্রীর গর্ভে যখন তার সন্তান থাকে, এটার মায়ার লেভেলটা অন্যরকম। একটা হচ্ছে অপেক্ষা, একটা হচ্ছে মায়া। অপেক্ষা হচ্ছে যে কখন সে তার বাচ্চার মুখ দেখবে, এবং মায়াটা হচ্ছে যে তার পেটের ভেতরের বাচ্চার প্রতি তার যে রক্তের মায়া, যেটা আল্লাহ তাআলা প্রদত্ত সব ছেলেদের মাঝখানে দেয়া। তো বাচ্চাটা তো মারা গেছে, শোক নেমে আসছে সজীবের উপর। এরকম অবস্থায় সজীব পড়বে অহনাকে নিয়ে, এটা সজীব কখনো চিন্তা করেনি। সবচেয়ে বেশি ভেঙে পড়ে সজীব, আসলে এটা সব বুঝাই যাচ্ছে, এবং সজীবের চোখের সামনে অহনা ঘটনাটা ঘটায়। তারপরেও সজীব অহনাকে কিছু বলে না, বরং সজীব আবারও বলে, যা আবার হয়েছে চলো বাড়ি যাই,
নতুন করে সব ঠিক করি। কিন্তু অহনা সজীবের সাথে আর যেতে চায় না, উল্টো জানায় সে সজীবের মুখই দেখতে চায় না। তো পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে কয়েকদিন পর অহনা সজীবকে তালাক দিবে বলে জানায়। এবার সজীব বেঁকে বসে। সেদিন অহনার নিজেকে আঘাত করার কথা সজীব কাউকে না বললেও উপায় না পেয়ে অবশেষে সকলকে বলতে বাধ্য হয় যে ভাই দেখেন, আমার সামনে আমার স্ত্রী পেটের মধ্যে নিজেই নিজের পেটে আঘাত করে বাচ্চাটাকে মারলো। এবং সবাই সজীবকে সান্ত্বনা দিলেও একটা মানুষ কোনো কিচ্ছু না বলে চুপচাপ সকলের কথা শোনে। একটা সময় যখন সবাই চলে যায় তখন সেই মানুষটা মানে সজীবের বাবা সজীবকে বলে, যেদিন অহনার পরিবার অহনাকে নিয়ে যায় সেদিন তাদের দেখেই সন্দেহ হয়েছিল, তবে এত কিছু যে হয়ে যাবে সেটা কোনোভাবেই আসলে সজীবের বাবা নিজেও ভাবতে পারেনি। তিনি সজীবকে বলে, অহনার পরিবারের কথা এলাকার প্রায় সবাই জানে, তাদের পূর্বপুরুষরা তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিল, হতে পারে অহনা এবং সজীবকে আলাদা করার জন্য তারা কিছু একটা করে রেখেছিল। এই কথাগুলো যখন বাসার মধ্যে ডিসকাস হচ্ছিল তখন সজীব একটা জিনিস চিন্তা করে। সজীব তখন চিন্তা করতে থাকে যখন অহনা চলে যায় সজীবের বাসা থেকে 4-5 দিন পর থেকে নাকি সজীব রাতে ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখত এবং প্রায় রাতে একই স্বপ্ন দেখত। সজীব দেখত অহনা একটা ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছে এবং ওর হাতে, অহনার হাতে একটা শিশু বাচ্চা। দূর থেকে সজীব শিশু বাচ্চাটির চেহারাটা না দেখলেও বাচ্চাটার কান্না ঠিকই শুনতে পাচ্ছিল। সজীব দেখে অহনা সেই বাচ্চাটাকে একজনের হাতে, মানে লাল বেনারসি পরা একজন মহিলার হাতে দিয়ে দিচ্ছিল। সেই মহিলা বাচ্চাটাকে কোলে নেওয়ার পরপরই সজীবের দিকে তাকিয়ে নাকি একটা বিক্ষুটে হাসি দিয়েছিল আর বাচ্চাটাকে দুভাগ করে ফেলে। মানে এমন ভাবে টান দেয় বাচ্চাটাকে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। প্রথম রাতে সজীব যখন এই স্বপ্ন দেখে তখন ওইবার আচমকা ঘুম ভেঙে গিয়েছিল সজীবের। সে আসলে ভাবতেই পারছিল না কি দেখেছে, চিন্তা করছিল এটা দেখেছে কিন্তু মিলাতে পারছিল না। ঘুম থেকে উঠে দেখেছিল তার সারা শরীর ঘামে ভিজে আছে। মাঝরাতে সজীবের মন ছটফট করছিল যে একটা বার অহনার কাছে যেতে, কিন্তু সেটা তখন সজীব করতে পারেনি। আর সে চিন্তা করে সকালবেলা সে চিন্তা করতো যে সকালবেলা তো অহনার বাড়িতে যাবই। তো ওই সময় তো ওই যে অহনা তখন দেখলে খুশি হয়ে যেত, পরে একটার পরে যখন ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং একটা সময় নাকি ও এটাও ফিল করেছিল যে অহনার যখন শরীর খারাপ হচ্ছে ও বাচ্চাটার প্রতিও একটা অবহেলা চলে এসেছিল। তো যাই হোক, এতদিন যেহেতু এখন সজীবকে চিন্তা করতে হচ্ছে। সজীব ব্যাপারটা এতদিন না ভাবলে এখন কড়া করে ভাবতে শুরু করে। তো সজীব এলাকার একজন ইমাম সাহেবের কাছে যায়। তো ইমাম সাহেব সজীবের কাছে একদিনের সময় চান এবং সজীব আসলে সবকিছু বলেন যে ঠিক এরকম ভাবেই আসলে সজীবের স্ত্রী সজীবের বাচ্চাটাকে মেরেছে এবং এলাকার লোকজন জিনিসগুলা জানতো, যেহেতু এটা নিয়ে বেশ কথাবার্তা চলছিল। আবার সজীব স্বপ্নে যেটা দেখেছে সেটা মেলানোর চেষ্টা করেছে। প্রথমে ওই স্বপ্নের কথা সজীব কাউকে বলে নাই, কিন্তু এখন জিনিসগুলা স্বপ্নের কথা সহ এবং ইনসিডেন্টের কথা পুরোটাই সেই ইমাম সাহেবকে জানায়। তো ইমাম সাহেব যেহেতু একদিনের সময় চায় সজীব বাড়িতে চলে যায়। সজীব ইমাম সাহেবের কথা মতো বাড়িতে চলে আসলো। নিজের মধ্যে একটা অশান্তি ছিল তার সজীবের ভেতর। পরের দিন যখন সজীব ইমামের কাছে যায় তখন ইমাম সাহেব বলেন যে অহনাকে সজীবের থেকে সরানোর জন্য অহনার মা আর অহনার মা এবং অহনার ভাবি একজন তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। তো সবকিছু ওটা শোনার পর সজীবের মাথা তো আকাশ ভেঙে পড়ে। তো সে ভাবতেই পারছে না হঠাৎ করে এমন একটা জিনিস করতে গেল ওর পরিবারটা। তাহলে মেনে নেওয়া দরকারটা ছিল, কিন্তু মেনে না নিত। মানে মেনে নিয়ে তুমি এরকম ভাবে একটা একটা বাচ্চাকে, একটা সন্তান হারানো একটা বাবার কি অবস্থা সেটা তো আসলে এটা তারা কল্পনাও করে নাই, যে তারা কি চিন্তা করে না একটা বাবার কি হতে পারে বা একটা ভালোবাসার মানুষ তার থেকে দূরে সরে যাচ্ছে, এটা করে লাভ কি হলো। তো এই দুয়ের মাঝে সজীব একদম অন্ধকারে হারিয়ে যাচ্ছিল এটা শোনার পর। তো সজীব ইমাম সাহেবকে জিজ্ঞেস করে থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সে তাকে স্ত্রীকে কি ফিরিয়ে আনা যাবে এবং জাদুর কি কাটানো যাবে? উত্তরে ইমাম সাহেব বলেন যে আগে আমাদের জানতে হবে যে কিভাবে তারা কালো জাদুটা করেছে। কালো জাদু করেছে এটা আমরা কনফার্ম, কিন্তু সেটা কিভাবে করেছে যদি না জানি তাহলে আমরা উপায় বের করতে পারবো না। আর জাদুর জিনিসপত্রগুলো আসলে কোথায় রাখা আছে। তো এইটার পরে সজীব আসলে ভেঙে যায়, কারণ এটা সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে তেমন একটা ডিল করে না, সে তো হাওয়া করে কাঁদবেই। সজীব হাওয়া করে কাঁদা শুরু করে দেয়, কারণ বাচ্চা হারালো, স্ত্রী চলে যাচ্ছে। তো উনি আসলে না পেরে ইমামের কাছে আকুতি মিনতি করতে থাকে এবং বলতে থাকে যে আমার
জীবনে কোনো কিছুই আমার দরকার নেই, শুধু আমার পরিবার থেকে আমাকে ফিরিয়ে দেন এবং এটাতে সাহায্য করেন। ইমাম সাহেব সজীবকে শনিবার রাতে তার বাড়িতে আসতে বলেন, আর এটা বলেন যে এই কয়েকদিন যারা অহনার সাথে সজীব যেন আর দেখা না করে। তাহলে অহনার মা ওভাবে কিছুটা খুশি হয়ে জাদুর জিনিসগুলো ব্যবহারে একটু ক্ষান্ত হবে। আসলে তারা জাদুর জিনিসগুলো ব্যবহার করছিল। তো সজীব ইমাম সাহেবের কথা শুনে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে তার বাবার কাছে সবকিছু বলতে থাকে আর কাঁদতে থাকে। সে কি করবে নিজেও ভাবতে পারছিল না। আসলে এই মুহূর্তে সে একা ফিল করছিল। পরিবারকে না জানালে জিনিসটা আবার তিনি আসলে মন থেকে সরাতেই পারছিল না। তো সজীবের বাবা সবকিছু শুনে সজীবকে সান্ত্বনা দেয় যে দেখো, ইমাম সাহেব তোমাকে যেহেতু শনিবার রাতে যেতে বলেছে, তুমি যাও সেখানে, দেখো শনিবার রাতে কি হয়, আমরা তো তোমার পাশে আছি। আর একটা কথা মনে রাখবে, আল্লাহর উপরে কোনো কিছু নাই। তুমি যদি চায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। ওই মুহূর্তগুলো খুবই দীর্ঘ ছিল। 1 ঘন্টা যেন মনে হচ্ছিল একদিন। শনিবার তো তাহলে বেশ দূরে। তো মুহূর্ত ঘনিয়ে শনিবার রাত এসে পড়ে এবং সজীব সম্পূর্ণ পরিবার সহ সেই ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব ধর্মীয় রীতিনীতি সবকিছু রিচুয়াল করে এবং সেই ইমামের সাথে ছিল মসজিদের খাদেম সাহেব। ইমাম সাহেব তার সাথে থাকা একজন জিনকে ডাকে। তো জিনটা উপস্থিত হয় সেই খাদেম সাহেবের উপর এবং সবার উদ্দেশ্যে সালাম দেয়। তো সবাই সালামের উত্তর দেয়। উত্তর দিলে ইমাম সাহেব সজীবের সকল সমস্যার কথা জিনটাকে বলেন এবং সমাধান চান। জিনটি রাতটুকু সময় চেয়ে সেখান থেকে চলে যায়। ইমাম সাহেব সজীবকে পরের দিন একই সময় আসতে বলেন এবং এটাও বলেন যেন আসার সময় বাজার থেকে 5 কেজি মিষ্টি কিনে নিয়ে আসা হয়। পরের দিন সজীব যথাসময়ে বাড়ি থেকে বের হয় এবং বাজার থেকে মিষ্টি কিনে ইমাম সাহেবের বাসায় যায়। আবারও গত দিনের মতো ইমাম সাহেব খাদেমের উপর সেই জিনটিকে ডাকলে জিনটা চলে আসে। জিনটা বলে যে অহনার মা এবং ভাবি প্রথম থেকেই এই বিয়ে মেনে নিতে পারে নাই। তারা চিন্তা করে সজীবকে কালো জাদুর মাধ্যমে মেরে অহনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। তবে যেদিন তারা জানতে পারে অহনা অন্তঃসত্ত্বা, সেদিন তারা টার্গেট করে অহনার গর্ভের বাচ্চাটাকে। আর এই জন্য তারা তান্ত্রিকের কাছে যায়, যে ছিল শয়তানের উপাসক। সেই তান্ত্রিকের কথা অনুযায়ী একটা সুতা রক্তে ভিজিয়ে টিয়া পাখির গলায় শক্ত করে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে। টিয়া পাখিটা কোথায় আছে সেটা খোঁজা মুশকিল। তবে টিয়া পাখিটা বেশি দিন বাঁচবে না। যেদিন টিয়া পাখিটা মারা যাবে সেদিন অহনা মারা যাবে। এখানে একটা কথা রয়ে যায় যে অহনার পরিবার তো সজীবকে মারতে চেয়েছে, তাহলে অহনা কেন মারা যাবে? আসলে সেই তান্ত্রিক এখানে একটা ছলনা করেছে। তান্ত্রিক নিজের স্বার্থ শিথিলের জন্য অহনাকে ব্যবহার করে, কারণ অহনার পেটে ছিল নবজাতক শিশু। আর এই সব করার জন্য অহনার মা নিজের একটি আঙ্গুলকে বিসর্জন দেয়। যে সুতার টিয়া পাখির গলায় বাঁধা হয় সেটা অহনার মা রানী মণ্ডলের হাতের রক্ত। তাছাড়া একটা পুতুলে কিছু কাজ করে সে এলাকার শ্মশানের শেষ প্রান্তে পুঁতে রাখা আছে। এসব কিছু শুনে সজীব নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না যে শুনছে কি, একজন মা কিভাবে এতটা খারাপ হয়। সজীব জানতে চায় যে কি করতে হবে তাহলে। তখন সেই জিনটা বলে যে একমাত্র উপায় শ্মশানের সেই পুতুলটা মাটি থেকে উঠিয়ে পুড়ে ফেলতে হবে আর টিয়া পাখিকে খুঁজে বের করতে হবে। এর জন্য তাকে খুশি করে দিতে হবে। সজীব সকল কিছুতে রাজি হয়। একটা সময় জিনটা চলে গেলে খাদেম সাহেব মাটিতে লুটিয়ে পড়ে। ইমাম সাহেব সজীবকে বলে দেয় বেশি দেরি করা যাবে না, শ্মশান থেকে আজ রাতেই সেই পুতুল তুলে আনতে হবে। সজীব আর ইমাম সাহেব মাঝরাতে বেরিয়ে পড়ে। সজীবকে ইমাম সাহেব আগেই বলে রেখেছিল যাতে যদি ওইখানে শ্মশানে যদি কোনো ধরনের কিছু দেখা হয়, শব্দ শোনা হয়, তাহলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। ভয় পেলে শেষ। নিজের কাজ শেষ করতে হবে, যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হবে। অপেক্ষা করা যাবে না কোনো কিছু। সজীব এবং ইমাম সাহেব সেই শ্মশানের ভেতর ঢুকে এর শেষ প্রান্তের দিকে যেতে থাকে এবং এই শ্মশানের আগেও কয়েকবার দেখেছে সজীব। তবে আজকে রাতের মতো ভয়ঙ্কর আর অদ্ভুত এই শ্মশান তার কাছে আগে কখনোই লাগেনি। এতে একটা পর্যায়ে ইমাম সাহেব জীবনের বর্ণনাকৃত সেই জায়গায় যায়। ওই জায়গায় ডিটেক্ট করতে থাকে, খুঁজতে থাকে, মাটি খুঁড়তে থাকে। সজীব ও ইমাম সাহেবকে সাহায্য করতে থাকে। বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তারা একটা কলস খুঁজে পায়, যার মুখ একটা সাদা কাপড়ে বাঁধা ছিল। তারা দুজন দেখে সাদা কাপড়ে রক্তের ছোপ ছোপ দাগ। দুজনই বুঝতে পারে এটা অহনার মায়ের নিজের রক্ত। কলসটি নিয়ে ইমাম সাহেব এবং সজীব দুজনেই সেই শ্মশান থেকে বেরিয়ে আসে এবং সেই সময় লক্ষ্য করে তাদের পেছনে একটা প্রকাণ্ড ঝড় ধেয়ে আসছে। ইমাম সাহেব চিৎকার দিয়ে সজীবকে বলতে থাকে পেছনে তাকানো যাবে না, দৌড়ে শ্মশান থেকে বের হও।
তারা দুজনেই দৌড়ে সেখান থেকে বের হয়ে দ্রুত সেই কলসের কাপড়টি খুলে ফেলে। সাথে সাথে তাদের পেছনে সেই ঝড়টি থেমে যায়। কলসের ভেতরে তারা বেশ কিছু জিনিস পায়। একটা ছোট্ট পুতুল যার পেটের মধ্যে 9টি সূচ দিয়ে গাঁথা, অহনার মায়ের সেই কাটা আঙ্গুলটা, একটা বিড়ালের কাটা মাথা এবং কয়েকটা শিকড়। এসব কিছু ইমাম সাহেব পুড়িয়ে ফেলে এলাকার নদীর ধারে। সব কাজ শেষ করে যে যার মতো বাড়িতে ফিরে আসে এবং ইমাম সাহেবের কথা অনুযায়ী ফরজ গোসল করে নেয়। এদিকে ইমাম সাহেবের সেই জিন ফজরের নামাজের পর টিয়া পাখির গলায় বাঁধা রক্তে বেছা সুতাটা ইমামের কাছে এনে দেয়। ইমাম সেটাও পুড়িয়ে ফেলে। এরপর ধীরে ধীরে অহনা সুস্থ হতে থাকে এবং নিজ থেকেই সজীবের বাড়ি ফিরে আসে। একটা সময় সজীব অহনাকে সব খুলে বললে অহনা প্রথমে বিশ্বাস করে না। পরবর্তীতে সজীবের পরিবার ইমাম সাহেবও যখন এই কথা বলে তখন অহনা আর ঠিক থাকতে পারে না। বিশ্বাস করে যে তার পরিবার তার সাথে এই কাজটা করতে পারলো। এরপর অহনাও তার পরিবার এবং তার মায়ের সাথে আর কোনো ধরনের যোগাযোগ করেনি এবং তাদের পরবর্তীতে একটা সন্তানও হয়েছিল। এটা ছিল রায়হান ভাইয়ের একটা ঘটনা, রায়হান ভাইয়ের ফ্রেন্ড দিয়ে পাঠানো একটি ঘটনা এবং আমরা ঘটনাটি পড়ে ফেললাম। রায়হান ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনি আমাদের জন্য একটি ঘটনা কালেক্ট করেছেন। আমি আপনাদের সবার সাথে সবার জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই। আমি একটা নতুন চাকরি করছি বর্তমানে এবং সেই চাকরিটা করছি হচ্ছে একটা হসপিটাল বলা যায়, একটা কেয়ার হোম বলা যায়। আসলে কেয়ার হোম থেকে হসপিটাল বলাটাই বেশি শ্রেয়, কারণ এখানে হসপিটালের সব ধরনের সুযোগ সুবিধা আছে আর এইটা NHS এর সাথে কানেক্টেড। তো আমি যে জায়গায় আছি বর্তমানে সেই জায়গায় বয়স্ক পেশেন্টরা, রোগীরা আছে এবং সব হচ্ছে ডিমেনশিয়ার পেশেন্ট অথবা স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট। আপনারা সবাই স্কিজোফ্রেনিয়া অথবা সাইজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া সবাই এই নামে জিনিসটাকে জানেন। যারা এই ধরনের এই কেসগুলো ডিল করে তারা, সেসব রোগীরা কানের মধ্যে ফিস ফিস শব্দ পায়, তারা হ্যালুসিনেট করে, তারা চিন্তা করে জিনিসপত্র। তো আমি যে জায়গায় কাজ করছি সেখানে প্রত্যেকটা মানুষ একটা স্টোরি। তো হ্যালুসিনেট করে তারা একটা জিনিস বানিয়ে ফেলে, একটা জিনিস তৈরি করে ফেলে। তারা খুব বেশি রাগান্বিত থাকে সব সময়, মারতে আসে, ধেয়ে আসে, কি বলে তারা নিজেও জানে না এবং তাদের হাইজিন প্রবলেমও হয়ে থাকে। এটা হচ্ছে এদের সিমটমস। এরা হুইসপারিং ওয়ার্ডস গুলো বেশি শোনে। আর ডিমেনশিয়ার পেশেন্ট হচ্ছে তারা ভুলে যায়, তারা কান্না করে। ফর এক্সাম্পল, আমাদের এখানে একজন ডিমেনশিয়ার পেশেন্ট আছে যে হয়তো দেখা যায় করিডোরে বসে আছে, একটা সময় কান্না শুরু করলো। তো আমি যাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তখন সে বললো, আমি ভুলে গেছি আমার রুমে কিভাবে যাব। এখন কেউ ওকে আমাকে আমার রুমে নিয়ে যাবে, আমি কিভাবে যাব আমার রুমে? তার মানে সে ভুলে গেছে জিনিসটা, কিছুক্ষণ আগের জিনিসটা সে এখন ভুলে গেছে। তো এটা ডিমেনশিয়ার একটা পোর্শন। তো এখানে ভ্যাসকুলার ডিমেনশিয়াও আছে। তো এগুলি কিছু মেডিকেল টার্মস আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি যে জায়গায় কাজ করছি সেটা আমার বাসা থেকে প্রায় 25-26 মিনিটের ড্রাইভ, অনেক দূরে। এবং আমি যেই বিল্ডিংয়ে কাজ করছি সেই বিল্ডিংয়ের নিচতলার ফ্লোরে বর্তমানে আমার ডিউটি পড়ছে। তো যেহেতু আমি নতুন, এখন আমি ইন্ডাকশন পিরিয়ডে আছি, তো আমার তো প্রত্যেকটা মানুষের সম্বন্ধে জানার ইচ্ছা। তো আমাকে আমার এখানে যিনি উপরে আছেন তিনি আমাকে বলেছেন, যেহেতু তুমি কোঅর্ডিনেটরের কাজ করবে, তোমার প্রত্যেকটা পেশেন্টের কেস হিস্ট্রি সম্বন্ধে জানা দরকার। তো আমি একটা একটা করে ফাইল খোলা শুরু করলাম। তো আমি ফাইলগুলো পড়ছিলাম। আমাদের ফ্লোরে 23 জন পেশেন্ট আছে, 23টা রেসিডেন্ট আছে, 23 জন 23টা রুমে থাকে এবং প্রত্যেকটা রুমটা অনেক 5 স্টার হোটেলের মতো। প্রত্যেকটা রুমকে আমাদের রেগুলার আমাকে কেয়ার করা লাগে যে আমার আন্ডারে যারা আছে তারা এগুলো পরিষ্কার করছে কিনা, ঠিক মতো দেখছে কিনা, পেশেন্টগুলোকে ঠিক মতো খাওয়াচ্ছে কিনা, মেডিসিনস ঠিক মতো দিচ্ছে কিনা, অথবা ঠিক মতো তারা কি কেয়ার করছে কিনা। প্রত্যেকটা পেশেন্টই ওভার 60 ইয়ার্স অফ এজ। এমনও কিছু রেসিডেন্টস আছে, পেশেন্ট আছে যারা 95-96 ইয়ার্স অফ এজ। আমি যখনই কোনো রেসিডেন্টস অথবা কোনো পেশেন্টের কাছে যে আমার কাছে যেটা মনে হয় যে এদেরকে এরা জিন্দার আক্রান্ত, এটা কি বলছে, অন্যদিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে, তো যেগুলি বলছে সেগুলো প্রপারলি বোঝাও যায় না। তো এর মধ্যে একটা লোক আছে, ব্যারিংটন নাম, লম্বা চোরা, এই স্বাস্থ্য দেহ, সবসময় ছেঁড়া কাপড় পরবে এবং তার হাইজিনের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। শরীর থেকে গন্ধ, পাশ দিয়ে হেঁটে গেলে গন্ধে বমি আসার মতো উপক্রম। ওর রুমের মধ্যে সবসময় ও এদিক সেদিক করে ও মলমূত্র করে রাখে। এটাকে আবার সেখানকার ক্লিনাররা পরিষ্কার করে প্রতিদিন সকালবেলা।
তো ওই দিনের অবস্থা, এটা কিছুদিন আগের কথা। তো আমি যেহেতু ইন্ডাকশন, আমি দেখছি কিভাবে কোঅর্ডিনেট করতে হয় সবকিছু, আমি কোঅর্ডিনেটর সেখানে। তো আমি যেহেতু ওখানে গেলাম, যাওয়ার পরে আমি ওই হসপিটালের একদম কর্নারের রুমটা ব্যারিংটনের। তা আমি ওখানে যাওয়ার পরে দেখলাম যে ব্যারিংটন চেয়ার উপর বসে আছে। ওই চেয়ারের মধ্যে আপনি তাকাতে পারবেন না, ওখানে পুরো মল দিয়ে ভরা। তো ফ্লোরের মধ্যে সে একবারে যাচ্ছে তাই অবস্থা। ওই রুমে ঢোকার পর আমার কাছে মনে হলো যে রুমের ভেতরটা পুরা ঠান্ডা, অথচ ওই বিল্ডিং এ সবচেয়ে বেশি হিটার ইউজ হয় এবং হিটারের টেম্পারেচার আমাদের এখানে প্রত্যেকটা জোনে একটা একটা করে হিটারের স্ক্রিন বসানো আছে, টেম্পারেচার স্ক্রিন। চাইলে যে কেউ এটা কন্ট্রোল করতে পারে। আমি দেখলাম 29 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ ওই জোনটাতে যারা, তাদের শীত বেশি লাগে, তাদের শরীরে শীত বেশি লাগে। তো 29 ডিগ্রি সেন্টিগ্রেড করা। এবং ওই রুমে ঢুকতে গেলেও তার ওখানে যে স্ক্রিন টেম্পারেচার স্ক্রিন আছে, সেখানেও দেখলাম 29.2। রুমের ভেতর ঢোকার পর দেখে আমার ঠান্ডা লাগছে। কি ব্যাপার, এরকম অবস্থা কেন? ব্যারিংটনের সময় চেয়ারে বসা ছিল এবং ও অনেক মোটা, তো হাসছে যে পুরো শরীর সহ লাফাচ্ছে আর কি, সে কারোর সাথে হাসছে। তো হঠাৎ করে আমাদের যে ক্লিনার ছিল সে চিৎকার করে দৌড় দিয়ে চোর বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চিৎকার করছেন কেন? বলে বাথরুমে কে জানি দাঁড়িয়ে আছে, আমি বাথরুমে কাউকে জানি দেখলাম। তাই বললাম কই চলেন। দিনের বেলা তো দরজা খুললাম, দেখি যে বাথরুমে কেউ নাই। তো ওইখানে পেশেন্টের জন্য উঠে দাঁড়াবার জন্য কিছু সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট আছে, ওগুলো ধরে ধরে পেশেন্ট উঠে দাঁড়ায়। ব্যারিংটনের বয়স খুব বেশি না, ব্যারিংটনের বয়স 55 থেকে 59 বছর বয়স। তো আমি বলেছি আপনি হয়তো এটা দেখেছেন অন্ধকারে, সেজন্য। তখন ওই মহিলাটা হচ্ছে নেপালিজ, এখানে যে কাজ করে ক্লিনার, সেই মহিলাটা হচ্ছে নেপালিজ, ওর নাম সারা থাপা, ওই নামটা একদম সঠিক বললাম। তো সারা বলছে যে না 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 স্যার, এখানে ও ওই গন্ধটা মেইন ফ্যাক্টর না, আমি তো রুম পরিষ্কার প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু বাথরুমে আমি কাউকে দেখলাম। তো আমি তখন বুঝলাম যে এইখানে প্রত্যেকটা রুমে যেসব মানুষ স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট অথবা ডিমেনশিয়ার পেশেন্ট, এইখানে ঘটনা থাকতে পারে, এখানে ঘটনা বের হতে পারে। এই জিনিসগুলা করতে যে আমি আমাদের ফ্লোরের যে হেড, তাকে আমি জিজ্ঞেস করলাম একটা ফ্রি টাইমে। আমরা যখন আমি তো রোজা ছিলাম, তো ওরা সবাই ওদের স্টাফ রুমগুলোতে আছে, সেখানে যারা সিনিয়র যারা আছে তাদের জন্য আলাদা একটা স্টাফ রুম, সেখানে আমরা বসে কথা বলছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মাইকেল, ওর নাম, আমি বললাম মাইকেল তুমি আমাকে বলো তো এখানে কি মানুষ মারা যায়? আমি কি এখানে মানুষ মারা যাও দেখবো? মাইকেল বললো যে তোমাকে তাহলে একটা ঘটনা শোনাই, আমি তো এই জায়গায় 3 বছর ধরে কাজ করি। এইখানের এইসব বয়স্ক পেশেন্টরা আসে হচ্ছে, তাদের পরিবার তাদেরকে আর গ্রহণ করে না, তাদের খেদমত আর হয় না। তোমাদের সাউথ ইস্ট এশিয়া কি হয় যে এত কেয়ার হোম অথবা হসপিটাল নাই যেখানে বয়স্কদেরকে ফেলে রেখে আসবে, হয়তো নাই, কিন্তু এইখানে কিন্তু এটা খুব বেশি প্রকট। এখানে ছেলেমেয়েরা বাবা মাকে সেবা যত্ন করতে চায় না, তারা ইচ্ছা করলে আসে, ইচ্ছা যদি মনে হয় যে আসবে তাহলে আসলো, না আসলে নাই। আমি তোমাকে একটা ঘটনা বলি, এখানে প্রচুর মানুষ মারা যায় এবং এরা শেষ সময়ে এখানে আসে এই কেয়ারটা নেওয়ার জন্য। তো এটা একটা কেয়ার হোম বলা যায়। তো বললো যে আমি আগে এই ফ্লোরের আগে, আমাদের ফ্লোরের নাম ল্যাটিমার, তো আমি ল্যাটিমারের আগে এলসমেয়ারে কাজ করতাম। প্রত্যেকটা ফ্লোরের নাম আলাদা আলাদা, বনভিল, এলসমেয়ার, ল্যাটিমারের আগে এলসমেয়ারে কাজ করতাম, এটা ফ্লোরের নাম এগুলো এখানে। তো এলসমেয়ারে যখন আমি কাজ করতাম তখন আমি যখন ওইখানে, ও হচ্ছে নার্স, মাইকেল হচ্ছে নার্স, এলসমেয়ারে যখন আমি কাজ করতাম রেজিস্টার্ড নার্স আর কি, তখন ওখানে একটা রুম ছিল, রুম নম্বর 209, ওখানে একটা মহিলা ছিল। ওই মহিলাটার পরিজনরা মহিলাকে দেখতে আসতো না। প্রথমে 1-2 দিন আসলেও পরবর্তীতে মহিলার পরিজনরা দেখতে আসতো না। তো বলে আলিম তোমাকে আমি ঘটনাটা শোনাই। তো ওই দিন রাতে 2:30টার দিকে হঠাৎ করে আমি দেখলাম যে আমরা তো সবসময় প্রতিটা রুম চেক করি যে সবাই ঠিক মতো ঘুমাচ্ছে কিনা। তো আমি দেখলাম যে সবাই মোরলেস ওইখানে সবাই ঘুমাচ্ছে। তো আমি যে দেখি ওর মুখটা হা করা অবস্থায়, ঘুমানো না, এই রুমটার মধ্যে কেমন একটা অন্ধকার ভাব এবং রুমের মধ্যে একটা চিৎকার মনে হচ্ছে কেউ চিৎকার করছে রুমটার মধ্যে। তা আমি রুমটায় ঢুকি এবং আমি একা ঢুকি না, কারণ এইসব কেসেস গুলাতে যদি আমার ভয় লেগে থাকে তাহলে আমি আরেকজনকে সাথে নিয়ে ঢুকবো। তো ওই দিন নাইট ডিউটিতে যারা ছিল তাদেরকে আমি ডাকলাম, ডক্টরকে ডাকলাম, আসলো আমার সাথে। আমরা ঢোকার সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে পুরো রুমটার মধ্যে কেউ ঘুরছে ওই মুহূর্তে, বেডটার চারপাশে কেউ ঘুরছে ওই মুহূর্তে। আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে আমরা সবাই একই জিনিস ফিল করছি। ওই রুমটা অনেক সুন্দর একটা রুম, আলো আসতো এবং রুমে কোনো দুর্গন্ধ ছিল না, কিন্তু আমরা যখন রুমটার মধ্যে ঢুকি তখন আমাদের কেমন একটা দুর্গন্ধ মনে হচ্ছিল।
মনে হচ্ছিল যে রুমের মধ্যে কেউ মল মূত্র করে, যে প্রস্রাব, অনেক দিনের প্রস্রাব করার পর শুকানো প্রস্রাবের গন্ধ খুব বাজে লাগছিল আমাদের কাছে। তো আমরা যখন মানে ওই রেসিডেন্ট বা পেশেন্টের কাছে যাই, যে দেখি যে না, সে নিঃশ্বাস নিচ্ছে না। আমরা চেষ্টা করলাম, আমরা ডিফিব্রিলেট করলাম, না, পেশেন্ট কোনোভাবেই রেসপন্ড করছে না। তো আমরা ওখানে ঘোষণা করে দিলাম, মৃত ঘোষণা করলাম। এখন মৃত ঘোষণা করার পরে অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স আমাদেরকে রুম থেকে বের করে দিল এবং অ্যাম্বুলেন্সের প্রসিডিউর করলো, শেষ করলো। এখন আপনাদের মনে লাগতে পারে অ্যাম্বুলেন্সে কি প্রসিডিউর করতে পারে? এখানে মানুষ মারা গেলে অ্যাম্বুলেন্স এসে সাথে সাথে চেক করবে পেশেন্টটা মারা গেছে কিনা, ডেথ টাইমটা নিবে এবং ওদের শরীরে ফরমালিন টাইপের জিনিসপত্র যেটা শরীরকে না পচে সেগুলো ইনজেক্ট করে দিবে, দিয়ে ওরা চলে যায়। ওই লাশ ফুলবেও না, ওই লাশে গন্ধ আসবে না, ওই লাশ আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারেন। লাশের কালার চেঞ্জ হবে, কিন্তু লাশের কিচ্ছু হবে না। তো আমরা পরের দিন সকালবেলা, যেহেতু আমার ডিউটি সকাল 8টা পর্যন্ত, তো মাইকেল কি করলো, সকাল 6টা 6:30টার দিকেই ওদের পরিবারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো। পরিবারের সাথে কন্ট্যাক্ট হলো, পরিবার বলল যে আমরা ওদের ফিউনারাল করতে পারবো না, এত টাকা পয়সা আমাদের কাছে এখন নাই, তোমরা লাশ যদি পারো ফেলায় দাও, তোমরা লাশ চাইলে ডাস্টবিনে ফেলাইতে পারো, আর তোমরা যদি চাও ওটা কবর দেওয়ার ব্যবস্থা করতে পারো, আমি আসবো না। এটা হচ্ছে সেই মহিলার ছেলে বলছিল, নিজের মা মারা গেছে। কিন্তু তো মাইকেল বলল যে অবাক হয়ে গেলাম যে নিজের মা মারা গেছে, লাশটা পর্যন্ত নিতে আসবে না, আমাদেরকে বলছে ডাস্টবিনে ফেলে দিতে। আমরা লাশটা ডাস্টবিনে ফেলে দিব। তো আমরা কাউন্সিলকে জানাই, কাউন্সিলের তো এগুলি প্রসিডিওরে আসতে সময় লাগে, লাশটা নিয়ে যাবে কাউন্সিলের, যেমনটা করোনার সময় আমরা দেখেছি, লাশটা নিয়ে যাবে কিভাবে, সেই জিনিসগুলা আমরা অপেক্ষা করতে থাকি, কারণ একটা বেড অকিউপাইড। এখন ওই রুমটাতে কেউ আর ঢুকছে না, সবাই রুমটা পরিষ্কার করে বের হয়ে যাচ্ছে, আর ওই রুমে লাশ রাখা। যখন এই লাশটা 7ম দিন 7th ডেতে যখন লাশটা রাখা ছিল, রাত 3টার ঘটনা, ওই মুহূর্তে ওই ফ্লোরে নতুন একজন ক্লিনার আসছিল। তো নতুন ক্লিনারটা আসার পরে ওই জোনে কাজ করছিল, কিন্তু ক্লিনারটা জানতো না ওই রুমে একটা লাশ পড়ে আছে। তো মাইকেল আমাকে বলল যে তুমি আলিম জানো না, আমরা পরের দিন সকালবেলা ক্লিনারকে খুঁজতে খুঁজতে যে ওই রুমের মধ্যে অজ্ঞান অবস্থায় পাই, ক্লিনার ওই রুমে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো ক্লিনার অজ্ঞান কেন হয়েছে সেটা আমরা পরে জানি, কারণ লাশের তখন কালার অলরেডি চেঞ্জড, একদম নীল হয়ে গেছে লাশের কালার, একদম একটু কালোর কালচের দিকে যাচ্ছে। লাশটা 7 দিন হয়ে গেছে এখানে পড়ে আছে, কেউ তখনও নেয়নি, কাউন্সিলের লোক আসেনি। আমরা প্রতিদিন সকালবেলায় কাউন্সিলকে কন্ট্যাক্ট করতাম, কিন্তু কাউন্সিল থেকে কেউ এসে আমাদেরকে বলতো না যে আমরা লাশটা নিয়ে যাব বা আমরা লাশটা নিচ্ছি। এই ধরনের কেউ কোনো ধরনের রেসপন্ড করছিল না। তো আমরা আসলে বুঝতে পারছিলাম না লাশটার সাথে আমরা কি করব। বাংলাদেশে যেমন একটা বেওয়ারিশ লাশকে আমরা চাইলেই ফট করে পাশের গোরস্থানে দাফন করতে পারি, এখানে সেটা সম্ভব না, কারণ এখানে একটা এনলিস্ট করার লাগে, লাশটা কোন এলাকার, ডেড বডিটা কোন এলাকায় যাবে, কোন সিমেট্রিতে যাচ্ছে, ফিউনারেল হচ্ছে কিনা, এই ধরনের কমপ্লিকেটেড জিনিসপত্র এখানকার মৃত্যুর সাথে জড়িত, মানে মরেও শান্তি নাই। তো পরে ক্লিনারটার যখন হুশ আসে, ক্লিনারটাকে হাসপাতালের একটা বেডে শোয়ানো ছিল, ক্লিনার যখন হুশ আসে তখন ক্লিনার বলে আমি এই জায়গায় চাকরি করবো না। কেন বলেন, আপনারা কেউ আমাকে বলেন না কেন এখানে একটা লাশ? বলে যে তুমি দেখো না উপরে তো একটা কাগজ ঝুলছিল, দিস ইজ এ ডেড বডি, দেয়ার ইজ এ ডেড বডি ইন দ্য রুম, ডোন্ট গেট ইনসাইড, তোমরা রুমের ভিতরে ঢুকো না, এখানে একটা ডেড বডি আছে, এটা তো লেখাই আছে, তুমি দেখোনি? বলে না, আমি তো দরজা খুলে ফেলেছি। কারণ উনি আসলে খেয়াল না করার একটা কারণ আছে, প্রত্যেকটা রুমের মধ্যে যেই পেশেন্ট সেই রুমে থাকে সেই পেশেন্টের ছবি সহ রুমে নাম লেখা। তো সেই নেপালিজ মেয়েটা আসলে খেয়ালই করে নাই কাগজে কি লেখা ছিল। এরকম বহু কিছু লেখা থাকে, মনে করেন কেউ যদি করোনার পেশেন্ট হয় তাহলে সে আইসোলেটেড অবস্থায় ওই রুমে থাকবে, আর কেউ ওখানে ঢুকবে না, শুধুমাত্র ডিউটি ডক্টররা ঢুকবে এবং কোঅর্ডিনেটররা ঢুকবে যারা মেডিসিনস ডেলিভার করে। তো ওখানে লেখা ছিল, আসলে ক্লিনারটা দেখেই নাই। ও বলল যে রাত্রে তখন 2:45 বাজে সেই রুমে সে নক করে সে ভেতরে ঢুকে, আর প্রত্যেকটা রুমের বাইরে একটা করে ডোর আর একটা পিআইআর সুইচ আছে, এটা বন্ধ করে ভেতরে ঢোকার লাগে, আদারওয়াইজ অ্যালার্ম বেজে উঠবে। কারণ এখানকার পেশেন্টরা সব বয়স্ক, আমাদেরকে ডাকার জন্য তারা একটা অ্যালার্ম ইউজ করে, সেই অ্যালার্মটা উপর থেকে বন্ধ করে নিয়ে তারপর ভেতরে ঢোকার লাগে। বলে যে ওই রুমে অ্যালার্ম, আর ওইটা আরেকটা স্ক্রিন আছে, প্রত্যেকটা রুমে যেই রুমে অ্যালার্ম বাজে সেই রুমটা ওখানে ফ্ল্যাশ করে যে এই রুমের লোকজন কাউকে ডাকছে। তো ওই ক্লিনারটা কি করে, ওই যেহেতু অ্যালার্ম বাজছিল ওই রুম থেকে, আর ওই রুমের নাম্বারটা যখন ফ্ল্যাশ করছিল, সে কি নক করে ভেতরে ঢুকে যায়, যে কে পেশেন্ট মানে বেল দিচ্ছে কোনো সমস্যা। সে নক করে ঢুকে, সে খালি
দুইটা লাইট ওখানে, এক একটা রুমে দুটা লাইট, একটা হচ্ছে দরজা দিয়ে ঢুকতেই করিডোরটার সামনে একটা লাইট, এবং পেশেন্টের যে বেড আছে সেটার বরাবর উপরে একটা লাইট। তো সে দরজার করিডোরের রুমে লাইটটা জ্বালিয়েছিল, কারণ ভেতরে পেশেন্ট ঘুমিয়ে থাকতে পারে, তো ওই লাইটটা সে জ্বালায়নি। তো সে কি করলো, পেশেন্টের কাছে গেল, কাছে যাওয়ার পরে দেখলো যে ডান পাশে যে সোফাটা, এখানে একটা সোফা থাকে, একটা সিঙ্গেল সোফা, সেই সোফার মধ্যে একজন মানুষ বসে আছে। সেই মানুষটা, যেই মানুষটার চেহারা দরজাতে টাঙানো, সেই মানুষটার চেহারা বসে আছে। সে যখন দেখলো একটা সোফায় বসে আছে আর একজন শুয়ে আছে এখানে, সে যখন একটা চিৎকার দিল, কাকে দেখছে, এক রুমে দুইজন কেন, দুইজন সেম চেহারা। যিনি লাশ, যে লাশটা শুয়েছিল সেটা চেহারার সেই চেহারার মতো সেম চেহারা আর একটা মানুষ সোফায় শুয়ে আছে, এবং সেই সোফা থেকে উঠে জানালার দিকে, জানালাটা খোলা ছিল, জানালা খুলে সে বেরিয়ে গেল, একটা লাফ দিল, এক চিৎকার দিল সে জায়গায়। পরে সবাই তাকে ওই লাশের রুমে খুঁজে পায়। তো বলছিল যে তুমি যদি হার্ট অ্যাটাক করতো তখন আরেক ঝামেলা হতো। তো বলে যে এটা একটা লাশ ছিল, আমি কখনোই বুঝি নাই এটা একটা লাশ ছিল, আমি ওখানে একজন মানুষকে দেখতে পাচ্ছিলাম, এবং সে চলে গেল, এবং সেটা সেম হুবহু সোফার মধ্যে বসেছিল, হুবহু মানুষটা, হুবহু সেম মানুষটা, আলোতে আমি প্রপার পরিষ্কার দেখেছি। বলে যে আমি এখানে আর চাকরি করব না। পরে ওকে আসলে ওখান থেকে চাকরিটা সরানো হয়নি, কারণ সে আসলে স্পন্সর ছিল, সে ওইখান থেকে উপরের ফ্লোরে চলে যায়। তো ওর সারার সাথে আমি আসলে কথা বলার চেষ্টা করি, সারার সাথে আমি কথা বলতে পারিও। তো এখানে যারা ক্লিনার আছে তারা কিন্তু এখানে লন্ড্রির কাজও করে, তো ওই বিল্ডিং এ লন্ড্রিও আছে, অনেক বড় লন্ড্রি রুম। তো ওইখানে আমি আমার ইউনিফর্মটা ধুতে গেছিলাম। তো ওই সময় আমার ডিউটি শেষ, আমি জিজ্ঞেস করছিলাম, সারা আমি ডিউটির আগে হাফ অ্যান আওয়ারের সময় পেয়েছিলাম, তুমি আমাকে একটু ছোট সংখ্যা বলো, তুমি কি ডেড বডি দেখেছিল পরে ওখানে, তুমি অজ্ঞান হয়ে গেছিলা? বলে যে ওইটাই আমার প্রথম অজ্ঞান, কিন্তু এরপরে আমি বহু কিছু দেখেছি, বহু মৃত্যু দেখেছি, এখন আমার এগুলো মানে একদম নর্মাল হয়ে গেছে। লাস্ট 3-4 বছর আমি প্রচুর মৃত্যু দেখেছি এখানে। তো মাইকেল আমাকে বলেছে যে তুমি আস্তে আস্তে বহু ঘটনা জানবা, আরো ঘটনা আছে এখানে, প্রত্যেকটা রুমে একটা একটা ঘটনা, প্রত্যেকটা মানুষ একটা স্টোরি, তুমি যখন জানবা এমন জায়গায় আসছো, ওয়েলকাম টু দিস হসপিটাল। তো আমাকে এটা বলেছে। তো যেহেতু আমি এখানে ঢুকলাম, আমার কাছে মনে হয় যে আরো কিছু ঘটনা আমরা পাবো সেখানে। এবং আমি যেটা মনে করি যে আমি যেসব পেশেন্টের সাথে কথা বলছি তাদের সবার সাথে জিন আছে। আমরা তো মানে যেটা বলে কি বলে, আমাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ওয়ার্ল্ড, সাথে জিন আছে জিনিসটা বিশ্বাস করবে না, কিন্তু আমি যেহেতু জিনে বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে জিন দ্বারা আক্রান্ত। এবং এরা এই যে ময়লা হয়ে থাকে, কি কথা বলে, কার সাথে কি কথা বলে, একা একাই হাসে, খাচ্ছে, দেখতে পাচ্ছে না, দেখেও না অনেকে চোখে, অথচ চোখে কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই। তো এই ঘটনাগুলো আপনাদের সামনে আসবে সামনে, আমি আশা করছি আপনাদের সামনে কিছু অথেন্টিক এবং আমার সামনে ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমি যে ফ্লোরে আছি সেই ফ্লোরে একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টের সময় শেষ, এবং ডক্টর বলে দিয়েছে যে আর মাত্র 20 থেকে 25 দিন সেই পেশেন্ট বাঁচবে। তার নাম হচ্ছে পিটার। আমি পুরো নামটা নিলাম না, পুরো নামটা হয়তো চিনেও ফেলতে পারে কেউ। তিনি খুব রিনাউন্ড একজন মানুষ ছিলেন, একজন তিনি কাউন্সিলের লোক ছিলেন, এবং তিনি আসলে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি আসলে তার দিন গুনতে থাকেন। এখানে কিন্তু পরিবারের আপনাকে বলবে যে আপনি ছেলে মেরে ফেলতে পারেন, আপনার পরিবার বলবে যে, মানে পেশেন্টের পরিবার বলবে যে আপনার ছেলে মেরে ফেলতে পারেন, কারণ মৃত্যুর আগের যন্ত্রণাটা খুব কষ্টদায়ক হয় তাদের এখানে, এবং প্রত্যেকটা পেশেন্টই একটা কষ্টদায়ক অবস্থায় আছে। তো তারা বলে যে ঠিক আছে আপনারা মেরে ফেলেন, তখন ইনজেকশন দিয়ে অনেকে মেরে ফেলে, যেটা আমাদের ধর্মে নাই। তো এখানে একজন মহিলা আছে মুসলিম, ওনার নাম হাওয়া, তিনি আমাকে এই কথা বলেছিল যে আমি অনেকেই আছে যে তারা নিজেদের বাবা মাকে মেরে ফেলতে বলে, কিন্তু আমরা এটা করতে পারি না, আমরা মুসলিম এখানে থাকতেও পারি না। তো যেহেতু এই হসপিটালে এগুলো হয় না, তাই আমি এখানে এসেছি। তো আমি তখন তার কাছে জানতে পারলাম তো মানে এগুলো হচ্ছে, মানে হ্যাঁ পেশেন্টকে মেরে ফেলতে বলছে তার বাবা মা, মানে পেশেন্টকে মেরে ফেলতে বলছে তার ছেলে মেয়ে, দরকার নাই, কারণ এই কষ্টটা তো তারা নিতে পারবে না, এবং আর কতদিন তারা হসপিটালের বিল পেমেন্ট করবে, তো তারা মেরে ফেলতে পারে। প্রাইভেটগুলোতে এই ঝামেলাটা বেশি হয়। তো যেই ঘটনাটা বলছিলাম যে পিটার, ওর একদম সময় শেষের দিকে, পিটারের বয়স হচ্ছে 81, ওর ওয়াইফ মারা যাওয়ার পর থেকে ওর এই অবস্থা। ও সবসময় গুনে 95, 96, 97, 98, 99 আর বলে না, ও আবারও 95, 96, 97, 98 এইভাবে বলতে থাকে সারাক্ষণ। বলতে বলতে একটা সময় ও নর্মাল হয়, সারাদিনে 95, 96, 97, 98 এটা বলবে সে টানা 10 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, এরপর আবার নর্মাল হয়।
এবং ওকে ডক্টররা বলে দিয়েছে যে ও আর বেশি দিন বাঁচবে না, কারণ ওর কিডনিতে প্রবলেম আছে, ওর ডায়ালাইসিস হয় প্রতিদিন। তো এটা পুরো একটা কমপ্লিট প্যাকেজ অফ হসপিটাল যেখানে সব ট্রিটমেন্ট হয়। ধন্যবাদ আমার ঘটনাটা শোনার জন্য, এবং আমি আপনাদেরকে সামনে কিন্তু অনেক ঘটনা নিয়ে আসবো। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটা আমার এক আত্মীয়ের। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, তো তার অনুমতি নিয়েই আমি আপনাকে ঘটনাটা শেয়ার করতেছি। তিনি আমাকে যেভাবে ঘটনাটা বলেছেন আমি চেষ্টা করব সেইভাবে ঘটনাটা শেয়ার করার। তো ঘটনাটা 2016 সালের দিকে সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নলুয়ামুখ ইউনিয়নের সুপারকান্দি গ্রামের ঘটনা। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি, আমি তার মতো করে বলার চেষ্টা করব। তখনও আমাদের গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা ছিল, বর্ষাকালে হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে যেত। গ্রামের একপাশে ছিল একটি পুরনো কবরস্থান, আর তার পাশ দিয়ে মসজিদে যাওয়ার একটা সরু রাস্তা। আমার চাচাতো ভাই ছিলেন কোরআনে হাফেজ, গ্রামের অনেকেই তাকে সম্মান করত। তো সেদিন সন্ধ্যার পর থেকেই আকাশ কালো হয়ে আসে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়। ঈশা নামাজের সময়ে একটু আগে আমার সেই ভাই আমাদের বাড়িতে আসেন, কোরআনে হাফেজ যিনি, উনি আমাদের বাড়িতে আসেন এবং বাইরে তখন প্রবল বৃষ্টি। তো সাধারণ অবস্থায় এমন আবহাওয়ায় কেউ ঘর থেকে বের হতে চায় না। তবুও আমরা দুজন ছাতা নিয়ে এবং টর্চ লাইট নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হই। বাড়ি থেকে মসজিদের দূরত্ব খুব বেশি ছিল না, কিন্তু মাঝখানে সেই পুরনো কবরস্থানটি পড়তো। দিনের বেলাতেও জায়গাটা নির্জন লাগতো, কারণ চারপাশে উঁচু বাঁশঝড় আর পুরনো গাছ ছিল। তো সেদিন বৃষ্টি আর বাতাসের কারণে জায়গাটা আরো অন্ধকার হয়ে উঠেছিল। আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন প্রথম অস্বাভাবিক বিষয়টি লক্ষ্য করি। বৃষ্টির মধ্যে চারপাশে গাছগুলো বাতাসে দুলছিল, কিন্তু কবরস্থানের মাঝখানে একটি বড় গাছ একদম স্থির ছিল, আর তার একটা পাতাও যেন নড়তেছিল না। তো বিষয়টি কয়েক সেকেন্ডের জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করলেও পরে গুরুত্ব দেইনি। তো মসজিদে পৌঁছে উজু করি। সেদিন মসজিদের লোকজনও খুব কম ছিল। আমি আজান দেই, এরপর আমার নামাজ আদায় করি। নামাজ শেষ হতে হতে বৃষ্টি আরো বেড়ে যায়। মসজিদের টিনের ছাদগুলো শিল পড়ার শব্দ হচ্ছিল। অনেকেই বৃষ্টির কমায় অপেক্ষা করতেছিল, কিন্তু আমার বাড়ির দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেই, কারণ এই বৃষ্টি কতক্ষণ থামবে না থামবে তার কোনো ঠিক ছিল না। তো রাত তখন সম্ভবত 9:30 মতো বাজে। তো মসজিদ থেকে বের হয়ে কিছু দূর আসতে টর্চের আলো দুর্বল হতে শুরু করে। সেই সময় যেহেতু স্মার্টফোন ছিল না, টর্চেই ছিল একমাত্র আলোর পথ নির্দেশক। তো দেখা যায় যে টর্চের আলো দুর্বল হতে শুরু করে, ব্যাটারি শেষ হয়ে আসতেছিল। তো কবরস্থানের কাছে পৌঁছানোর আগেই চারপাশ প্রায় অন্ধকার হয়ে যায়। ঠিক তখনই আমরা লক্ষ্য করি কবরস্থানের ভিতরে যেন এক মুহূর্তের জন্য একটি ক্ষীণ আলো জ্বলতেছে। 1 সেকেন্ড, হয়তো তারও কম। এরপর আবার অন্ধকার। আমরা দুজনেই থেমে যাই, কারণ আলোটা বিদ্যুতের ছিল না, বা আকাশে কোনো বিদ্যুৎ চমকানোর কোনো আলো ছিল না। তো মোবাইল ফোনেরও কোনো আলো ছিল না, এবং আলোটা ছিল একদম অস্বাভাবিক একটা আলো। তো আশপাশে সেই জায়গায় কোনো বাড়িও ছিল না। কয়েক মুহূর্ত পর আবার একই আলো আমরা দেখতে পাই, তবে এবার একটু ভিতরের দিকে। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের মধ্যে একটি ছোট্ট একটা আলো নিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। সেই রাতের ঘটনাগুলো যেন ঠিক এখান থেকেই শুরু হয়। তো কবরস্থানের ভিতরে দ্বিতীয়বার আলোটি দেখার পর আমরা দুজনেই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। বৃষ্টি তখনও পড়তেছিল, তবে আগের চেয়ে কিছুটা কমে এসেছিল। তো চারপাশে শুধু পানি পড়ার শব্দ আর বাঁশঝড়ের পাতার বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। আলোটি কয়েক সেকেন্ড দেখা যাওয়ার পর আবার অদৃশ্য হয়ে যায়। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের চোখের ভুল, বা আমরা ভুল কিছু দেখতেছি, অথবা দূরে কোথাও বিদ্যুতের প্রতিফলন হয়তো বা এখানে সেটা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় আছে ভাই, আকাশে তখনও বিদ্যুৎ কোনো ধরনের চমকাচ্ছিল না। আমরা ধীরে ধীরে হাঁটা শুরু করি এবং কবরস্থানের পাশের সবচেয়ে নির্জন অংশে পৌঁছানোর পর হঠাৎ আমার চাচাতো ভাই থেমে যায়। সে কয়েক সেকেন্ডে এক দৃষ্টিতে কবরস্থানের ভিতরের দিকে তাকিয়ে থাকে। আমি টর্চের ক্ষীণ আলো তার মুখের দিকে ফেলতে লক্ষ্য করি। তার চেহারার ভাব বদলে গেছে। মনে হচ্ছিল সে কোনো শব্দ শুনছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর বাঁশঝড়ের শব্দ। এরপর সে আবার হাঁটা শুরু করে। আমি বিষয়টা নিয়ে কিছু জিজ্ঞেস করিনি,
কিছু দূর এগোনোর পর আমি বুঝতে পারি আমরা স্বাভাবিকের চেয়ে অনেক ধীরে হাঁটতেছি। অদ্ভুতভাবে সময়ের যেন বেশি লাগতেছিল। সাধারণত মসজিদ থেকে বাড়ি ফিরতে 5 থেকে 6 মিনিটের বেশি লাগতো না, কিন্তু সেদিন অনেকক্ষণ হাঁটার পরও কবরস্থান শেষ প্রান্ত যেন আমরা পৌঁছাতে পারতেছিলাম না। প্রথমে আমি ভেবেছিলাম বৃষ্টির কারণে এমন মনে হচ্ছে, রাস্তা যেহেতু পিছলে যার কারণে হয়তো বা আমাদের হাঁটতে সময় লাগতেছে। কিন্তু কয়েক মিনিট বিষয়টি আমার কাছেও অস্বাভাবিক লাগে, কারণ একই বাচ্চর, একই ভাঙা সীমানা অংশ, একই গাছ বারবার চোখে পড়তেছিল। মনে হচ্ছিল যে আমরা একই রাস্তা বারবার ঘুরে ফিরে আসতেছি। ঠিক তখনই টর্চের আলো একবার সম্পূর্ণ নিভে যায়। আমাদের টর্চের একদম চার্জ শেষ, যার কারণে টর্চটা আর জ্বলে না, চারপাশ অন্ধকারে ডুবে যায়। কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বলে ওঠে। তখনই আমরা দুজনেই এমন কিছু দেখি যা আমাদের দুজনকে থামিয়ে দেয়। কবরস্থানের ভিতরে একটি পুরনো কবরের পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে বলে মনে হয়। দূরত্ব বেশি ছিল না, মুখ বোঝা যাচ্ছিল না, তবে অবয়বটা ছিল স্পষ্ট। সে নড়ছিল না, শুধু দাঁড়িয়েই ছিল বৃষ্টির মধ্যে। আমরা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর হঠাৎ টর্চের আলো আবার দুর্বল হয়ে আসে। যে লাইটটা একবার বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার জ্বলে এবং সেই আলোটা দুর্বল হয়ে আসে। আলোর স্বাভাবিক হতেই সেখান থেকে আর কাউকে দেখা যায় না, পুরো জায়গাটা ফাঁকা। আমার চাচাতো ভাই এবার দ্রুত হাঁটতে শুরু করে, আমিও তার পিছনে পিছনে চলতে থাকি। এর কিছুক্ষণ পর আমরা অবশেষে কবরস্থানের অংশ পার হয়ে গ্রামের প্রথম বাড়ির কাছাকাছি পৌঁছে যাই। বাড়ি ফিরে ঘটনাটা নিয়ে আমরা তেমন কথা বলিনি। নিজেদের মধ্যে ভেবেছিলাম হয়তো বৃষ্টি রাত, অন্ধকারের কারণে আমরা হয়তো ভুল কিছু দেখেছি। কিন্তু সেদিন রাতে সবচেয়ে অদ্ভুত অংশ ছিল তখনও বাকি, কারণ গভীর রাতে ঘুম ভাঙার পর আমরা দুজন আলাদা ঘরে থেকেও একই জিনিস দেখতে পাই। আর পরের দিন সকালে যখন বিষয়টি মিলিয়ে দেখি, তখন বুঝতে পারি যে কবরস্থানের পাশে সেই রাতটি এখনো শেষ হয়নি। তো সেদিন রাতে বাড়ি ফিরে আমরা দ্রুত ঘুমিয়ে পড়ি। বাইরে তখন হালকা বৃষ্টি হচ্ছিল, টিনের চালের উপর ফোঁটার পড়ার শব্দ শোনা যাচ্ছিল। রাতের কোনো সময় ঘুম ভেঙেছিল, তখন ঘড়ি দেখিনি, তবে পরে হিসাব করে বুঝেছিলাম যে সময়টা সম্ভবত রাত 3টার দিকে হবে। তো ঘুম ভাঙার কারণটা অদ্ভুত ছিল। আমার মনে হচ্ছিল যে বাড়ির উঠানে কেউ হাঁটছে, ধীরে ধীরে এক প্রান্ত থেকে অপর প্রান্তের জন্য হেঁটে চলেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারি এত রাতে আমাদের বাড়ি উঠানে কারো থাকার কথা নয়। আমি বিছানা থেকে উঠে বসি, জানালার ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করি, কিন্তু অন্ধকার ছাড়া আমি কিছুই দেখতে পাই না। এরপর হাঁটাচলা শব্দটা যেন বন্ধ হয়ে যায়। তো আমি এটা স্বাভাবিক মনে করি এবং আমি আবার ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগের রাতের ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু ফজরের নামাজের পর আমার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হতেই বিষয়টি অন্যরকম হয়ে যায়। তার চেহারা দেখে মনে হচ্ছিল যে সেও ঠিকমতো রাতে ঘুমাতে পারেনি। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর সে আমাকে একটা প্রশ্ন করে। সে জানতে চায় রাতে আমার ঘুম ভেঙেছিল কিনা। আমি অবাক হয়ে যাই, কারণ একই প্রশ্ন আমিও তাকে করতে চেয়েছিলাম। এরপর সে জানায় রাতের শেষ ভাগে তারও হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল। তারও মনে হয়েছিল বাড়ির বাইরে কেউ হাঁটতেছে। তো বিষয়টি এখানে শেষ হলে ভালো হতো। তো সে আরো একটি বিষয় বলে যে ঘুম ভাঙার পর সে জানালার দিকে তাকিয়েছিল। তখন তার মনে হয়েছিল বাড়ির সীমানার বাইরে রাস্তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, খুব স্পষ্ট নয়, শুধু একটু অন্ধকার অবয়ব। কয়েক সেকেন্ড পর সেটি আর দেখা যায় না, বা আমি আর দেখতে পাইনি। আমি বিষয়টি শুনে চুপ হয়ে যাই, কারণ আমিও রাতের জানালার দিকে তাকানোর সময় কয়েক মুহূর্তের জন্য একই ধরনের অনুভূতি পেয়েছিলাম, একই রকম ভাবে অবয়ব দেখেছিলাম। তবে আমি ভেবেছিলাম হয়তো সেটা আমার কল্পনা। তো আমরা দুজনেই সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আর না ভাবাই ভালো। কিন্তু সেদিন বিকেলে আরো একটি ঘটনা ঘটে। আমার চাচাতো ভাই তার টর্চ লাইটটা বের করে দেখে ব্যাটারি প্রায় নতুনের মতোই চার্জ আছে। এটি দেখে আমরা দুজনেই অবাক হয়ে যাই, কারণ সেদিনের ঘটনার পর সে আসলে আর কোনো বিদ্যুৎ বা চার্জ দেয়নি। তাহলে সেই লাইটটা সেদিন রাতে কেন নেভে গিয়েছিল এবং পুনরায় আবার কেন এবার জ্বলেছিল? তো এর কয়েকদিন পর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমরা ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে ঈশা নামাজ পড়ে ফেরার সময়
আবার সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। আর সেদিন আমরা এমন একটা জিনিস দেখতে পাই যা আগের রাতের সমস্ত ঘটনাকে নতুন করে ভাবতে বাধ্য করে। ঘটনার প্রায় এক সপ্তাহ পরের কথা। সেদিন আবহাওয়া স্বাভাবিক ছিল, আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই, বাতাসও খুব কম। এশা নামাজ শেষে আমি এবং আমার চাচাতো ভাই আবার সেই একই রাস্তায় বাড়ি ফিরতেছিলাম। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কবরস্থানের কাছে পৌঁছানোর পর আমরা দুজনেই অজান্তের জন্য স্থির হয়ে যাই। যেন মনে হয় আমরা অনেক ধীর গতিতে, মানে ধীর হয়ে যাই। হয়তো আগের ঘটনার স্মৃতি তখনও আমাদের মাথার মধ্যে ছিল। তো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাজারগুলো আগের মতোই অন্ধকার হয়েছিল, তবে সেদিন টর্চের আলো পরিষ্কার ছিল এবং চারপাশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমরা কবরস্থানের মাঝামাঝি অংশে পৌঁছানোর পর হঠাৎ আমার চাচাতো ভাই থেমে যায়। আমি তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাই এবং কবরস্থানের ভিতরে একটি পুরনো কবরের পাশে কিছু একটা পড়ে থাকতে দেখা যাচ্ছিল। প্রথমে মনে হয় কোনো কাপড়, কিন্তু আলো ফেলতেই বোঝা যায় সেটি একটি ছাতা। আমরা দুজনেই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকি, কারণ ছাতাটি দেখতে হুবহু সেই ছাতার মতো ছিল যেটি নিয়ে আমরা আগের সপ্তাহে মসজিদে গিয়েছিলাম। বিষয়টি অদ্ভুত লাগলেও আমরা কবরস্থানের ভিতরে যাইনি, দূর থেকে তাকিয়েই হাঁটা শুরু করি। বাড়ি ফিরে আমি নিজের ছাতাটা খুঁজে দেখি, সেটা যথারীতি ঘরের কোণেই রাখা আছে। তাহলে কবরস্থানের ভিতরে যে ছাতা দেখা গিয়েছিল সেটা আসলে কোন ছাতা, এটা আমি ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে পাইনি। এরপর ধীরে ধীরে বিষয়টি ভুলে যেতে শুরু করি, কিন্তু ঘটনার শেষ অংশটি ঘটে কয়েকদিন পর। এক রাতে আমার চাচাতো ভাই আমাকে জানায় সেই ঘটনার পর থেকে একটা বিষয় বারবার মনে হচ্ছে। সেদিন কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা যখন আমরা দেখেছিলাম, তখন সে শুধু মানুষটিকেই দেখিনি, তার মনে হচ্ছিল অবয়বটা আমাদের দিকেও তাকিয়েছিল। কিন্তু সেই বিষয়টি আমাকে বলেনি, কারণ আমাকে অযথা ভয় দিতে সে চায়নি। কথাটা শোনার পর আমারও একটি কথা মনে পড়ে। সেদিন টর্চ নেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে হয়েছিল যে কবরস্থানের ভিতরে অন্ধকারের অংশে কেউ দাঁড়িয়ে আছে। আমি সেটাকে কল্পনা ভেবেছিলাম, তাই কাউকে বলিনি। আমরা দুজনেই বুঝতে পারি একই ঘটনার কিছু অংশ আমরা একে অপরের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, আর সেই অংশগুলো একত্র করলে পুরো ঘটনাটা আরো রহস্যময় হয়ে ওঠে। এরপর আর কখনোই এমন কিছু ঘটেনি। আমরা এখনো সেই মসজিদে নামাজ পড়ি। এখনো ওই রাস্তার কিছু অংশ এখন অবশ্য ওই রাস্তার কিছু অংশ পাকা হয়েছে, আশেপাশে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু কবরস্থানটি এখনো আগের জায়গাতেই আছে। মাঝে মাঝে সেই রাস্তা দিয়ে হাঁটার সময় 2016 সালের সেই বৃষ্টির রাতের কথা মনে পড়ে যায়। আজও আমরা নিশ্চিত নই সেদিন আসলে কি ঘটেছিল। তো হয়তো রাত বা বৃষ্টি অন্ধকার আমাদের চোখকে বিভ্রান্ত করেছিল, নয়তোবা হয়তো কোনো অশরীরীর উপস্থিতি সেখানে ছিল, যেটা আজ পর্যন্ত আমরা সেটা কল্পনা করলে খুবই ভয় পেয়ে যাই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনাটা আমার একটা আত্মীয়ের কাছ থেকে সংগৃহীত। তার নাম ঠিকানা আমি অলরেডি বলেছি, কিন্তু তার নাম সে বলতে নিষেধ করেছে, যার কারণে আমি নামটা বলতেছি না। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি তার মতো করে হুবহু তার মতো করে ঘটনাটা আমার কাছে শেয়ার করলাম। যদি আপনার কাছে ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লিসেনারদের কাছে শেয়ার করবেন। আর লিসেনারদের কাছে রিকোয়েস্ট, ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমরা পরবর্তীতে আরো ঘটনা পাঠাতে উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।